তখন তে ভয়ে ভয়ে জঙ্কুককে বলে, ভাইয়া কি 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 হয়েছে ভাইয়া? এভাবে তাকিয়ে আছেন কেন? কোনো সমস্যা? জঙ্কুক কোনো কথা না বলে দ্রুত গতিতে যেয়ে তের হাত থেকে মোবাইলটা নেয় এবং চেক করতে শুরু করে। জঙ্কুক যখন দেখতে পেল তে এতক্ষণ বোগামের সাথে কথা বলছিল, তখন জঙ্কুকের ভীষণ রাগ উঠে পড়ে। সে সঙ্গে সঙ্গে মোবাইলটা একটা আছাড় মেরে ভেঙে ফেলে। ভাইয়া কি করলেন এটা? বলার সাথে সাথে জঙ্কুক তের গালে ঠাস করে একটা চড় বসিয়ে দেয়। তোকে আমি বারবার বারণ করার সত্ত্বেও তুই ছেলেদের সাথে কথা কিভাবে বলিস? তুই কেন আমাকে অ্যাংরি হতে বাধ্য করিস বারবার? তুই বুঝতে পারিস না আমি এই সমস্ত কিছু পছন্দ করি না? তোর সাহস কি করে হয় এত সময় ধরে একটা অন্য ছেলের সাথে কথা বলার? তোর কি একটু লজ্জা করে না? কিন্তু কিন্তু ভাইয়া। জঙ্কুক তেকে আরেকটা থাপ্পড় মারে। এবারে থাপ্পড়টা এত জোরে ছিল যে তের ঠোঁট ফেটে যায় আর তে ফ্লোরে পড়ে যায়। তখন জঙ্কুক তেকে বলে, আর কখনো যদি দেখেছি কোনো ছেলের সাথে কথা বলিস, আজকে তো থাপ্পড় দিয়েছি, ওই দিন আগুন দিয়ে জ্বালিয়ে দেবো তোকে। কথাটি বলে রুম থেকে বের হয়ে চলে যায়। আর এই সমস্ত ঘটনাই বাহিরে দাঁড়িয়ে জিন দেখছিল। জিন তার ছেলের এইরকম ব্যবহার দেখে খুব কষ্ট পেয়ে যায় যে ও এটা কি করে করতে পারে। তে খুব কান্না করছে, তে ঠোঁট পেটে রক্ত পড়ছে, কিন্তু জিন জঙ্কুকের ভয়ে আর ওই রুমে ঢুকে নাই। ওখান থেকে সে নিজের রুমে চলে যায় এবং গিয়ে বিছানার কোনায় বসে পড়ে। তখন আরেন জিজ্ঞাসা করে, জিন কি হয়েছে তোমার? আরেন তোমার ছেলেকে একটু বোঝাও, ও এখন অনেক বেশি বাড়াবাড়ি করে ফেলছে, আমার কিন্তু এগুলো একদম পছন্দ হচ্ছে না। তারপর রাতের বেলা খাবার টেবিলে সবাই খাবার খাচ্ছিল। সবাই ছিল, শুধুমাত্র তে ছিল না। তে খাবারটা ওর রুমেই খেয়েছে, ও আজ আর রুম থেকে বেরই হয় নাই। তখন ডাইনিং টেবিলে বসে আরেন জঙ্কুককে বলে, জঙ্কুক তুমি তোমার রাগটাকে একটু কন্ট্রোল করো, তোমার রাগের জন্য সব ধ্বংস হয়ে যাবে। তুমি কি সেটা চাও? কেন বাবা, কি হয়েছে? তুমি হঠাৎ করে আমাকে এই সব কথা কেন বলছো? জঙ্কুক তুমি ভুলে যেও না, আমাদের চোখ আছে, আমরা সমস্ত কিছুই দেখতে পারি। তোমার বিহেভিয়ার দিনে দিনে অনেক রুট হয়ে যাচ্ছে। এরকম যদি তুমি করো তাহলে খুব খারাপ হয়ে যাবে। আর হ্যাঁ, তে আমার একমাত্র ভাগ্নি, তুমি আমার ভাগ্নির সাথে এরকম ব্যবহার করতে পারো না। সরি বাবা, তে তোমার একমাত্র ভাগ্নি হলেও তে আমার জান, ও আমার জান পাখি। আমি আমার তের সাথে যে রকম ব্যবহার ইচ্ছা সেই রকম ব্যবহারই করতে পারি, তুমি আমাকে কখনোই বাধা দিতে পারো না। জঙ্কুক একটা কথা কান খুলে শুনে রাখো, তে যদি তোমাকে নিজে থেকে অ্যাকসেপ্ট না করে, আমি কখনোই তের সাথে তোমার বিয়ে দেবো না, তেকে তোমার হাতে তুলে দেবো না। তে আমার আদরি ছোট বোনের একমাত্র নিশানা, আমি ওর কোনো ক্ষতি হতে দেবো না, কাউকে করতে দেবো না ওর ক্ষতি। সেটা যদি আমার নিজের ছেলেও হয় তাহলেও দেবো না। আরেমের কথায় জঙ্কুক এত পরিমাণে রেগে যায় যে খাবার টেবিল থেকে উঠে দাঁড়িয়ে ও পুরো টেবিলটাকে উড়িয়ে ফেলে দেয়। আর সঙ্গে সঙ্গে সবাই আশ্চর্য হয়ে জঙ্কুকের দিকে তাকিয়ে থাকে। তখন জঙ্কুক বলে, বাবা তুমি আমার জিনিস আমাকে দেবে না, এটা বলার সাহস কোথা থেকে পাও? খবরদার, তোমরা কেউই আমার আর আমার তের মধ্যে আসার চেষ্টা করবে না, আমার জানে হাত দেওয়ার চেষ্টা করবে না। কথাটা বলে জঙ্কুক ওখান থেকে চলে যায় এবং আরেম, জঙ্কুকের দাদু আর জিন ওর যাওয়ার দিকে তাকিয়ে রয়েছে। তখন জিন বলে, আমি কি করব কিছুই বুঝতে পারছি না আরেম, তোমার ছেলের মাথাটা নষ্ট হয়ে গেছে। জঙ্কুক সোজা তের রুমে যায়, গিয়ে দেখে রুমের লাইট অফ। তখন ড্রিম লাইটের আলোতে জঙ্কুক দেখতে পায় তে ঘুমিয়ে আছে। জঙ্কুক তের কাছে যায় এবং তের পাশে বসে। ড্রিম লাইটের আলোতে তের মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। জঙ্কুকে থাপ্পড় দিয়েছে তখন অনেক রাগ করে। এখন তার খুব কষ্ট হচ্ছে, খুব অনুশোচনা হচ্ছে। আসলে খুব ভালোবাসে জঙ্কুক তেকে, এত পরিমাণ ভালোবাসে যে ভালোবাসাটা মাপার মতো না কোনো যন্ত্র তৈরি হয়েছে, না বোঝানোর মতো কোনো ভাষা। তাই তো একটু আগে নিজের জন্মদাতা বাবার সাথেও সে ঝগড়া করে এসেছে শুধু তের জন্য। আজকে থেকে ভালোবাসে না, যখন থেকে ভালোবাসা জিনিসটা বুঝতে শিখেছে তখন থেকেই ভালোবাসে। এত বছর ধরে অপেক্ষা করছে তের জন্য, এখন তার অপেক্ষার পালা শেষ। কিন্তু এটা কেমন প্রকাশ করার ভাষা? সে তো আদর করেও তার ভালোবাসাটা বোঝাতে পারে থেকে, কিন্তু কেন করে না? এত রাগ করে কি ভালোবাসা আদায় করা যায়? এত রাগ দেখিয়ে কি কখনো ভালোবাসা পাওয়া যায়? জঙ্কুক তার দাদুমণিকে অনেক আগেই বলে দিয়েছে তে শুধুমাত্র জঙ্কুকের, আর বাবা মা তো এই কথা শুনে যাচ্ছে বহু বছর ধরে। যখন তের প্রাপ্তবয়স হবে তখন জঙ্কুক তেকে বিয়ে করবে, আর এখন সে সময় চলে এসেছে। একটু আগে আরেন যে কথাটা বলেছে সেটা আজকে নতুন বলে নাই, বহু বছর ধরেই বলে আসছে, কিন্তু জঙ্কুক নিজের মধ্যে কোনো পরিবর্তনই আনছে না। আরেমের কথা শোনার পর থেকে জঙ্কুকের মধ্যে অজানা অস্থিরতা কাজ করছে, তার জান পাখিকে হারানোর অস্থিরতা। সে আজ এতটা অস্থির যে এই অস্থিরতা কমাতে হলে এই মুহূর্তে তার জান পাখিকেই তার কাছে চাই। জঙ্কুক পকেট থেকে একটা ইঞ্জেকশন বের করে এবং তের কাছে যায়। তারপরে তের মুখের দিকে তাকিয়ে বলে, সরি জান পাখি, আমাকে ক্ষমা করে দাও, আমার এছাড়া আর কোনো উপায় নেই। কথাটি বলে জঙ্কুক তেকে পুশ করে দেয়। এটা একটি ঘুমের ইঞ্জেকশন ছিল, যেটার কারণে তে সকাল পর্যন্ত একভাবেই ঘুমিয়ে থাকবে। তারপরে জঙ্কুক রুমের ভেতর থেকে দরজাটা লক করে দেয়। দরজার বাইরে থেকে জঙ্কুককে অনেক ডাকে, কিন্তু জঙ্কুক শুনে না। তারপর জঙ্কুক তের কাছে যায় এবং তার দু হাত দিয়ে তের গাল দুটো ধরে এবং তেকে বলে, সরি জান পাখি, আমি তোমাকে এত আঘাত করতে চাই না, বিশ্বাস করো, কিন্তু আমি কি করব, আমি আমার রাগটা কন্ট্রোল করতে পারি না। তারপরে জঙ্কুক তের দু গালে দুটা কিস করে। জঙ্কুক দেখে তের ঠোঁট ফেটে গেছে, এটা দেখে জঙ্কুকের অনেক কষ্ট হয়। জঙ্কুক তের ফেটে যাওয়া ঠোঁটে সফট কিস করে এবং তার টাং দিয়ে করে। তারপর তেকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে আর বলে,
জান পাখি, আমার এই হৃদয়ের অস্থিরতা দূর করার জন্য তোমার শরীরের এই ঘ্রাণটাই যথেষ্ট। কথাটি বলে জঙ্কুক তের ঘাড়ে তার নাক ডুবিয়ে দেয় এবং ঘন ঘন নিঃশ্বাস নিয়ে তের শরীরের গন্ধ নিতে শুরু করে। কিছুক্ষণ এভাবে তের শরীরের গন্ধ নেওয়ার পর জঙ্কুক তেকে জড়িয়ে ধরেই ঘুমিয়ে পড়ে। আর জিন দরজার ওপাশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে জঙ্কুককে ডাকছিল। জিনের ডাক যেন জঙ্কুকের কান পর্যন্ত পৌঁছাচ্ছেই না। সে জিনের ডাকটাকে পুরোপুরি ইগনোর করে দেয়। জিন ডাকতে ডাকতে হাঁপিয়ে উঠেছে। জিন খুব ভয় পাচ্ছিল তার এই এমনি ছেলেটা তের সাথে না কিছু উল্টাপাল্টা করে দেয়। এই ভেবে জিন অনেক আপসেট হয়ে পড়েছিল। সে তের দরজার সামনে থেকে সরছিলই না। রাত 1টা বেজে যাচ্ছে, 2টা বেজে যাচ্ছে, জিন ওখানেই দাঁড়িয়ে আছে। তখন আরএম আসে আর জিনকে বলে, কি করছো জিন? তোমার নিজের ছেলের প্রতি কি বিশ্বাস নেই? হতে পারে আমার ছেলে অনেক রাগী, কিন্তু অবশ্যই এতটা খারাপ না যে তের সাথে উল্টাপাল্টা কিছু করবে। ও তো ভালোবেসেই তের সাথে এইরকম আচরণ করে। আর কেন করে সেটা কি তোমার জানা নেই? তুমি তো সব জানো, তারপরে কেন অস্থির হয়ে আছো? হ্যাঁ আরএম, আমি সবটা জানি, সবটা বুঝি, কিন্তু তুমিও বোঝার চেষ্টা করো আগুন আর ঘি একসাথে রাখা ঠিক না। এখানে অনেক বড় দুর্ঘটনার সৃষ্টি হতে পারে। তখন কি করব? তুমি কি বুঝতে পারছো না তোমার ছেলে তের প্রতি কতটা আসক্ত? ভুল বুঝে নিজের অজান্তে যদি কোনো ক্ষতি করে ফেলে তখন কি করব আমরা? জঙ্কুক হয়তো এই কথাটা জানে না, কিন্তু তুমি আর আমি তো জানি। কিছু হলেও কোনো সমস্যা নাই। এখন তুমি আমার সাথে চলো এখান থেকে। তারপরে এক প্রকার জিনকে টেনেই আরএম ওখান থেকে রুমে নিয়ে যায়, কিন্তু জিন যাওয়ার জন্য প্রস্তুতি ছিল না। জিন যেতেই চাচ্ছিল না তেকে জঙ্কুকের সাথে রেখে। তারপরে যখন জিন আর আরএম ওদের রুমে যায় তখন আরএম জিনকে বলে, জিনো, এত দুশ্চিন্তা করো না, কিছুই হবে না। আরএম, কিভাবে দুশ্চিন্তাটা আমি না করি তুমি বলো? আচ্ছা, সব মেয়েরা কি একই রকম হয়? জঙ্কুককে এই কথাটা আমি আর কত বোঝাবো যে সব মেয়ে একই রকম না? তারপরেও তোমার ছেলের মাথায় সেই একই জিনিস চেপে বসে আছে। ও কেন বুঝতে পারছে না আমার কথাগুলো? এতে ওর নিজেরই অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে। আরএম, তুমি একটু কিছু করো ওকে বোঝানোর জন্য। এটা ঠিক হচ্ছে না। জঙ্কুক কেন বুঝতে চাচ্ছে না আয়ু যে কাজটা করেছে সেটা তে কখনোই করবে না। আয়ুর ক্যারেক্টার আর তের ক্যারেক্টার সম্পূর্ণই আলাদা। আয়ু অত্যন্ত চঞ্চল আর চালাক একটা মেয়ে ছিল, আর আমাদের তে একটা ফুলের মতো নিষ্পাপ ও কত শান্ত ভদ্র একটা মেয়ে। জিহোপের সাথে আয়ু যে কাজটা করেছে সেটা থেকে সমস্ত ছেলেদের শিক্ষা পাওয়া উচিত, কিন্তু তাই বলে এই না যে জঙ্কুক তের সাথে এত মিসবিহেভ করবে, এত উগ্র হবে ওর সাথে। আমি এটা কখনোই সহ্য করতে পারবো না। জিনো, প্লিজ তুমি আর টেনশন করো না। তোমার প্রেশার উঠে পড়বে, অনেক রাত হয়েছে, তুমি ঘুমাও। আর আমি জঙ্কুকের ব্যবস্থা করছি। কিভাবে জঙ্কুককে তের কাছ থেকে দূরে রাখা যায় সেটার ব্যবস্থা আমি করছি। আমি জঙ্কুককে একটা শিক্ষা দিয়েই ছাড়বো। তারপর আরএম আর জিন দুজনেই ঘুমিয়ে পড়ে। আসলে কি হয়েছিল আয়ুর আর জিহোপের? আয়ু হচ্ছে জঙ্কুকের স্কুল লাইফের ফ্রেন্ড। তারা একসাথে একই স্কুলে ছোটবেলা থেকে লেখাপড়া করেছে। আয়ু অত্যন্ত চঞ্চল আর সুন্দর ছিল এবং অনেক চালাক ছিল। সে সব সময় হাসি খুশি থাকতো আর দুষ্টুমি করত। তারা দুজন অনেক ঘনিষ্ঠ ফ্রেন্ড ছিল। তাদের মধ্যে কখনোই কোনো সিক্রেট থাকতো না। একে অপরকে সমস্ত মনের কথা খুলে বলতো। আর তার পাশাপাশি তারা নেইবারও ছিল, তাদের বাসা একই সাথে ছিল। সো তাদের মধ্যে বন্ডিংটা আরো মজবুত ছিল। হঠাৎ করেই একদিন স্কুল শেষে আয়ু জঙ্কুককে বলে আজ ও বাড়িতে যাবে না, বাড়িতে যেতে একটু দেরি হবে। তখন জঙ্কুক জিজ্ঞাসা করে, কেন যাবি না? চল একসাথেই তো এসেছি, একসাথেই চলে যাই। জঙ্কুক, শোন, আমি একজনের সাথে দেখা করতে যাব। তুই যদি চাস তাহলে আমার সাথে যেতে পারিস, আমার কোনো অসুবিধা নাই। জঙ্কুক তখন আর কোনো কিছু না ভেবে আয়ুর সাথে ওখানে যেতে রাজি হয়ে যায়। তারপর আয়ু জঙ্কুককে নিয়ে একটা কফি শপে বসেছিল। কিছুক্ষণের মধ্যে ওখানে জেহোপ আসে। জেহোপ এসেই আয়ুর পাশে বসে এবং আয়ুর হাত ধরে বলতে শুরু করে, প্লিজ প্লিজ আয়ু, আমার কথাটা একটু বোঝার চেষ্টা কর। আমি তোকে অনেক ভালোবাসি, আর তাছাড়া তুইও তো আমাকে ভালোবাসিস। এতদিন আমরা দুজন সম্পর্কে ছিলাম, তুই হঠাৎ করে কেন আমার সাথে ব্রেকআপ করতে চাচ্ছিস বল? আমি তো তোকে বিয়ে করব, আমাদের ফ্যামিলি থেকে কোনো আপত্তি নাই, সবাই রাজি হবে। তুই কেন রাজি হচ্ছিস না বিয়ের জন্য? তুই কেন চাচ্ছিস না আমার সাথে সম্পর্ক করতে? একটা বছর ধরে আমাদের সম্পর্কটা তো ভালোই ছিল, তাহলে হঠাৎ করে তোর কি হলো যে তুই আমার সাথে ব্রেকআপ করতে চাচ্ছিস? দেখ আয়ু, তুই যদি আমার সাথে ব্রেকআপ করিস তাহলে আমি করবো। আমি তোকে মন থেকে ভালোবেসেছি, আমার আত্মা দিয়ে ভালোবেসেছি। তুই আমার শরীরের একটা পার্ট। মানুষ কখনোই নিজের শরীরের পার্টটা কেটে ফেলে দিতে পারে না। তোকে ছাড়া আমি বাঁচবো না, আমি মরে যাব। কি হচ্ছে কি জেহোপ ভাইয়া? হাতটা ছাড়ুন, হাতটা ছাড়ুন। দেখেন আশেপাশে মানুষ আছে, আমার সাথে একটু ভালোভাবে কথা বলুন আর একটু দূরে সরে বসুন। আপনার সাথে প্রেম করেছি তো কি হয়েছে? আপনার সাথে প্রেম করতে ভালো লেগেছিল তাই করেছি, আর এখন ভালো লাগে না তাই আর করতে চাচ্ছি না। আপনি বুঝতে পারছেন না কেন? এই যুগে এগুলো একটা নর্মাল ব্যাপার। আপনার সাথে ভালো লেগেছিল তাই কথা বলেছি, আপনার প্রস্তাবে রাজি হয়েছি। এখন আমার আর ভালো লাগে না, আমার আর আগ্রহ নেই। 1 বছর প্রেম করেছি। আজ থেকে আপনি আবারও আমার বড় ভাই হয়ে যান, আর আমি আপনার ছোট বোন। মনে রাখবেন, এখন থেকে আমরা আর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড না, ঠিক আছে? তখন সঙ্গে সঙ্গে জেহোপ আয়ুর পা দুটো ধরে ফেলে এবং আয়ুর পা ধরে কান্না করতে শুরু করে আর বলতে লাগে, আয়ু প্লিজ আয়ু, এইরকমভাবে বলিস না। আমি তোকে অনেক ভালোবাসি। আমি কখনো তোকে আমার বোনের চোখে দেখি নাই, আর কোনোদিন দেখতে পারবো না। তুই আমার সাথে এরকমটা করিস না। তোর যদি এটাই করার ছিল তাহলে কেন তুই একটা বছর আমার সাথে রিলেশনশিপে গেলি? কেন ফিউচার নিয়ে এত সুন্দর সুন্দর স্বপ্ন দেখালি? তুই তো আমাদের বেবিদের নামও ঠিক করে ফেলেছিলি। তাহলে এখন কি এমন হয়েছে যে জন্য তুই এইরকম ডিসিশন নিলি? দেখ আয়ু, আমি তোর পা ধরে তোর কাছে ক্ষমা চাইছি যদি আমার কোনো ভুল হয়ে থাকে। তুই
যা বলবি, যখন যেইটা চাইবি আমি সব তোর পায়ের কাছে এনে দিব। শুধু তুই আমার সাথে থাক, তোকে ছাড়া আমি বাঁচবো না, আমি মরে যাব। তুই আমার নিঃশ্বাসে বসে আছিস, প্লিজ প্লিজ আমাকে একটু বোঝার চেষ্টা কর। ওহ ভাইয়া, পাটা ছাড়েন তো, এগুলা কি করছেন? আপনি প্রচুর পরিমাণে ড্রামা করতে পারেন। আপনি এখন ওঠেন, আর হ্যাঁ, এখন থেকে আমরা ভাই বোন। আপনি এখন চোখ মুছেন আর সোজা বাড়িতে গিয়ে একটা ঠান্ডা শাওয়ার নেন আর মাথা থেকে এই সমস্ত ফালতু জিনিস বের করে ফেলেন, কারণ এগুলো কখনোই সম্ভব না। সত্যি কথা বলতে আমি আপনার সাথে টাইম পাস করেছি, আপনি প্রপোজ করেছেন, আমার ভালো লেগেছে, আমি একটু টাইম পাস করেছি, আর কিছুই না। তাছাড়া এখন আমি আরেকজনের সাথে রিলেশনশিপে আছি, এখন আমি ওকে নিয়েই ভাবতে চাই। আপনাকে নিয়ে ভাবার মতো আমার কাছে এত আজেইরা সময় নেই। কথাটি বলেই জংকুকের হাত ধরে ওখান থেকে আয়ু বের হয়ে চলে আসে আর পেছন দিক দিয়ে জিহব কান্না করতে থাকে এবং আয়ুকে ডাকতে থাকে। জংকুক তো পুরোপুরি অবাক হয়ে গেছে আয়ুর এই রকম বিহেভিয়ার দেখে। আজ প্রথমবার আয়ুর এই রূপটা জংকুক দেখলো, তাও এতটা ভয়ঙ্কর একটা মেয়ে কিভাবে হতে পারে। জংকুক আয়ুর মুখের দিকে তাকিয়ে ভাবছিল। তখন জংকুক আয়ুর হাত থেকে নিজের হাতটা সরিয়ে নেয় এবং আয়ুকে জিজ্ঞাসা করে, আয়ু এইসব কি? আমাদের মধ্যে তো কখনোই কোনো কিছু সিক্রেট থাকে না, তাহলে তুই তোর কাজিন ব্রাদারের সাথে সম্পর্ক করেছিস, তাও আবার 1 বছর ধরে, আর এখন তুই তার সাথে ব্রেকআপ করে দিলি? লোকটা কিভাবে কান্না করছিল, তোর কি একটু কষ্ট হচ্ছিল না? ও শ্যাট আপ ইয়ার, কিসের কষ্ট রে? ও অনেক বড় লোক, ওর অনেক টাকা, ও আমাকে প্রপোজ করেছিল, আমি একটু লাইফটা এনজয় করার জন্য রাজি হয়েছিলাম, বাস, আর কিছুই না। তাছাড়া এখন ওর থেকেও ধনী আর ওর থেকে অনেক স্মার্ট একটা ছেলে আমাকে প্রপোজ করেছে, তাই আমি ওকে নিয়ে আর ভাবতে চাই না। আমি একটু লাইফটাকে নিয়ে অন্যরকমভাবে চিন্তা করছি। আমি এখন তার সাথে সময় কাটাতে চাই, আর আমি একটা মেয়ে, দুইজনের সাথে আমি একসাথে কীভাবে টাইম পাস করবো বল? এর জন্য আমি ওর সাথে ব্রেকআপ করে দিলাম। পরে এবার যা ইচ্ছা তাই হোক, আমার এটা দেখার বিষয় না। আমি তো এখন আমার নতুন বয়ফ্রেন্ডকে নিয়েই ভাবছি। জংকুক খুবই আশ্চর্য হয়ে আয়ুর মুখের দিকে তাকিয়ে তাকিয়ে কথাগুলো শুনলো আর চুপচাপ ওখানেই আয়ুকে রেখে সে বাসায় চলে আসে। ওইদিন বাসায় আসার পর জংকুক তার রুম থেকে বের হয় নাই, সারাদিন কোনো খাবারও খায় নাই। আরএম আর জিন মিলে অনেক ডেকেছে তাকে খাবার খাওয়ার জন্য, কিন্তু কিছুতেই তাকে কিছুই খাওয়াতে পারে নাই। এভাবে সারা রাত ও এই ব্যাপারটা নিয়ে ভেবেছে কিভাবে পারলো আয়ু এটা করতে। আয়ু তো এরকম ছিল না, ও তো অনেক ভালো একটা মেয়ে ছিল যে আয়ুকে জংকুক চিনত। আর আজকে যে আয়ুকে জংকুক দেখেছে, দুজনের মধ্যে পার্থক্য অনেক। সময়ের সাথে সাথে, পরিস্থিতির সাথে সাথে এভাবে মানুষ বদলে যেতে পারে, এটা ভেবেই জংকুকের খুব খারাপ লাগছে। জংকুকের কানে শুধু জিহবের কথাগুলোই ভাসছিল। ও কিভাবে পা ধরে আয়ু কান্না করছিল, প্রত্যেকটা কথার মধ্যে কতটা আবেগ আর কতটা দুঃখ কষ্ট লুকিয়েছিল। জংকুক একটা ছেলে, সে খুব ভালো করে জানে একটা ছেলে কতটা কষ্ট পেলে কান্না করে। এটা ভেবে জংকুকের খুব খারাপ লাগছিল। এখন জংকুক মনে মনে স্থির করে ও আয়ুকে বোঝাবে আর জিহবের সাথে রিলেশনশিপটা কন্টিনিউ করতে বলবে। আয়ুকে বোঝালে জংকুকের কথা আয়ু ফেলতে পারবে না। তারপরে এটা ভেবেই জংকুক ঘুমিয়ে পড়ে। তারপর খুব ভোরবেলা জংকুক ঘুম থেকে উঠেই সোজা আয়ুদের বাসার সামনে যায়, গিয়ে দেখে আয়ুদের বাসার বাইরে বড় তালা ঝুলছে। তারপরে জংকুক আয়ুকে ফোন করে, ফোনটা আয়ু ধরছিল না। তখন আয়ুদের বাসার যে দারোয়ান ছিল তাকে জিজ্ঞাসা করলেই সে বলে আয়ুর কাজিন ব্রাদার জিহব কাল রাতে সুইসাইড করেছে, আর সেই কারণে আয়ুদের বাসার সবাই ওদের বাসায় গেছে। এটা শুনে তো জংকুকের মাথায় আকাশ ভেঙে পড়ে। জংকুক খুব ভালোভাবেই বুঝতে পারে কেন সুইসাইড করেছে। জংকুক আর হাঁটতেই পারছিল না, কোনো রকম ওদের বাসায় আসে এবং লিভিং রুমের সোফাতে ধপাস করে বসে পড়ে। তখন আরএম আর জিন দৌড়ে আসে এবং জংকুককে জিজ্ঞাসা করতে থাকে কি হয়েছে। জংকুক তার বাবা মার মুখের দিকে চুপ করে তাকিয়েছিল, কিছুই বলতে পারছিল না। তখন জংকুক চুপ করে নিজের রুমে চলে যায় এবং ভেতর থেকে দরজা বন্ধ করে ভেতরেই বসে থাকে। এভাবে সারাটা দিন কেটে যায়। পরদিন সকালবেলা পুলিশের গাড়ির শব্দ পেয়ে জংকুক ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। আয়ুদের বাড়িটা জংকুকের বাড়ির পাশে থাকাতে ব্যালকনি থেকে সব দেখা যেত। তখন জংকুক দেখতে পারে কিছু মহিলা পুলিশ আয়ুকে গ্রেফতার করে সাথে নিয়ে যাচ্ছে। তারপরে সে খবর নিয়ে জানতে পারে সুইসাইড নোট লিখেছিল জিহব, যেখানে স্পষ্টভাবে আয়ুর সাথে প্রেম করার কথা আর আয়ুর ধোকা দেওয়ার কথা বড় বড় অক্ষরে সে লিখে গেছে। তার সাথে প্রেমের সমস্ত প্রমাণও দিয়ে গেছে। ঘটনাটি তো ঘটেছিল জিহব আর আয়ুর মধ্যে, কিন্তু এই ঘটনা থেকে অনেক বড় সড়ো একটা ধাক্কা খেয়েছে জংকুক নিজে। কারণ জংকুকও ভালোবাসে, খুব ভালোবাসে তার কাজিন সিস্টারকে, আর সে তো তার পাশে থাকে না, সে তার কাছ থেকে হাজার হাজার মাইল দূরে থাকে তার দাদুমণির সাথে। এটা ভেবেই জংকুক দিনে দিনে অনেকটা উগ্র হতে লাগে। আরএম আর জিন বুঝতে পারছিল জংকুকের মনের কথাটা, কারণ তাদের চোখের সামনেই তো আয়ুর ঘটনাটা ঘটলো। যখন আয়ুর ঘটনাটা তারা জানতে পারে তখন তারা বুঝে গিয়েছিল তাদের ছেলে কেন এই রকম হয়ে যাচ্ছে দিনে দিনে। জংকুক তো তখন থেকেই দেশে ফিরে আসতে চাচ্ছিল তের কাছে, তেকে চোখে চোখে রাখার জন্য, তেকে নিজের করে রাখার জন্য। কিন্তু আরএম যখন বুঝতে পারে জংকুক এরকম উগ্র মেজাজি হয়ে যাচ্ছে, তখন আরএম ইচ্ছা করেই আর দেশে ফিরতো না, এমনকি ছুটি কাটাতেও আসতো না। তাছাড়া চাইলেই আরএম তে আর তার মাকে বিদেশে নিয়ে যেতে পারতো নিজেদের কাছে, ইচ্ছা করে তাদেরকেও নিজের কাছে নিত না। আরএম ভেবেছে যখন দুজন প্রাপ্তবয়স্ক হবে দুজনকে বিয়ে দিয়ে দিবে। জিনকে তো শান্ত করে বুকের মধ্যে নিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে আরএম, কিন্তু নিজে তো ঘুমাতে পারছে না। সে তো একজন বাবা, আবার একজন মামাও, সে কি করবে বুঝতে পারছে না। পরদিন সকালবেলা জংকুক চোখ খুলে দেখে ও তের রুমে তের বেডে ঘুমাচ্ছে, আর তে ওর বুকের উপরে মাথা রেখে ঘুমাচ্ছে। তের চুলগুলো ওর নিজের মুখের উপরে পড়ে আছে। তখন জংকুক একটু হাসে এবং নিজের মুখ থেকে তের চুলগুলো সরায় আর বলে,
ইস, আমার জান পাখির চুলগুলা কত সুন্দর, পৃথিবীর সব থেকে সুন্দর চুল এগুলা। এই চুলের ঘ্রাণ পৃথিবীর সবচেয়ে দামি ব্র্যান্ডের পারফিউমকেও হার মানায়। আমার কাছে এত প্রিয় তোমার চুল, তুমি জানো? তোমার এই চুল দেখে আমি তোমার নেশায় পড়ে যাই বারবার। জান, তুমি সব সময় চুলগুলো বেঁধে রাখবে। তোমার এই চুল যেন কেউই না দেখে, তোমার চুল শুধু আমি দেখব। জঙ্কুক একা একাই তের চুল নিয়ে খেলা করছিল আর মনের অজান্তেই এই সমস্ত কথা বলছিল। আসলে ভালোবাসাটাই এরকম, যাকে ভালোবাসি আর সমস্ত কিছুই যেন পৃথিবীর সমস্ত কিছুর থেকেই বেস্ট মনে হয়, সমস্ত কিছুর ঊর্ধ্বে মনে হয়, আর এটাই হচ্ছে ভালোবাসা। জঙ্কুক তো তেকে বুকে নিয়েই শুয়ে আছে আর তের মুখের দিকে তাকিয়ে একটা করে কথা বলে, আর কখনো তের গালে একটা কিস করে, কখনো তের ঠোঁটে একটা কিস করে, কখনো তের কপালে কিস করে, কখনো তের নাকে, কখনো তের কানে। এরকম করে ও সময় কাটাচ্ছিল আর খেলছিল। মনে হচ্ছিল তে কোনো মানুষ না, একটা পুতুল। ও পুতুল বুকে নিয়ে শুয়ে শুয়ে খেলছে। হঠাৎ করেই ডোর নক হতেই জঙ্কুক নিজের সেন্সে ফিরে আসে এবং তেকে বুকের উপর থেকে বিছানায় শুয়ে দিয়ে উঠে বসে আর বলতে লাগে, ওহ গড, অনেক সকাল হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই তের ঘুম ভেঙে যাবে, আমার এখন এখান থেকে চলে যাওয়াই উচিত। কিন্তু জঙ্কুক কিছুতেই তার জান পাখিকে রেখে যেতে পারছিল না। এই এক রাতে যেন তার আর তার জান পাখির মধ্যে টানটা বেশি হয়ে গিয়েছিল। এতদিন তো দূর থেকেই ভালোবাসতো, কিন্তু আজ তো কাছ থেকে, অনেক কাছ থেকে অনুভব করেছে, তাই যেতে কষ্ট হচ্ছিল। তখন জঙ্কুক থেকে আবারও জড়িয়ে ধরে এবং তের ওই মায়া ভরা মুখে কয়েকটা চুমু খায়। দরজার সামনে তো জিন দাঁড়িয়েছিল জঙ্কুকের দিকে অ্যাংরি লুক দিয়ে। তখন জঙ্কুক তার মায়ের দিকে তাকায় আর কোনো কথা না বলেই ওখান থেকে চলে যায়। সঙ্গে সঙ্গে জিন রুমে ঢোকে এবং দেখে তে ঘুমাচ্ছে। জিন তের কাছে যায় এবং তে সারা শরীরে হাত দিয়ে চেক করতে শুরু করে যে জঙ্কুক তের সাথে কিছু করেছে নাকি উল্টাপাল্টা। কিন্তু তখন জিন বুঝতে পারে জঙ্কুক তের সাথে কিছুই করে নাই। তারপরে জিন একটু স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। যতই আপন ছেলে হোক, কিন্তু সে তো একজন মেয়ে, একজন মেয়ে হয়ে আরেকজন মেয়ের কোনো ক্ষতি হতে সে দেখতে পারবে না। তে এখনো ঘুমাচ্ছে। জিন তেকে সুন্দর করে কাঁথা মুড়িয়ে দিয়ে বিছানায় রেখে রুম থেকে বের হয়ে যায়। তারপরে ব্রেকফাস্ট করতে সবাই যখন টেবিলে আসে তখন আরেম জঙ্কুক, তুমি তেকে খুব ভালোবাসো তাই না? তুমি তেকে বিয়ে করতে চাও? তখন জঙ্কুক আরেমের মুখের দিকে তাকিয়ে বলে, ইয়েস বাবা, আমি তেকে ভালোবাসি আর আমি যে কোনো মূল্যে তেকে বিয়ে করতে চাই। তখন আরেম জঙ্কুককে বলে, সত্যি যদি তুমি তেকে ভালোবাসো আর তেকে বিয়ে করতে চাও, তাহলে নাও এই ফাইলটা ধরো। তুমি এই ফাইলের মধ্যে যে কাজটা আছে সেটা কমপ্লিট করে যখন ফিরে আসবে তখন আমি নিজে অনেক ধুমধাম করে তোমার সাথে আমার ভাগ্নির বিয়ে দিব। প্রমিস, আমি তোমাকে কথা দিচ্ছি। জঙ্কুক তো ফাইলটা ওপেন না করে প্রমিস করে দিল তার বাবাকে, শুধুমাত্র তেকে বিয়ে করার জন্য, তের কাছে থাকার জন্য। কিন্তু জঙ্কুক যখন ফাইলটা ওপেন করে সে দেখতে পায় এই কন্ট্রাক্টটা করার জন্য তাকে 3 মাসের জন্য দেশের বাইরে যেতে হবে। তখন জঙ্কুক অবাক হয়ে ওর বাবার মুখের দিকে তাকায়। জঙ্কুকের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। সে কিভাবে থাকবে তেকে ছাড়া? এই 3 মাস তেকে না দেখলে তো তার 1 সেকেন্ড ভালো লাগে না, আর 3 মাস কিভাবে থাকবে? জঙ্কুক ঠিক বুঝতে পারে আরেম ইচ্ছা করে এই ফাইলটা ওকে দিয়েছে আর তার সাথে তেকে বিয়ে করার কথা বলেছে। তখন জঙ্কুক আর কোনো কথা বলে না, ফাইলটা নিয়ে নেয় এবং আরেমের মুখের দিকে তাকিয়ে শুধু একটা কথাই বলে, আমি অনেক বছর অপেক্ষা করেছি বাবা, তারপরেও তুমি ইচ্ছা করে আমাকে আরও অপেক্ষা করাচ্ছ, তাই না? তাহলে ঠিক আছে, এত বছর যখন অপেক্ষা করেছি আর 3টা মাসও করতে পারবো, কোনো অসুবিধা নাই। কিন্তু একটা কথা মনে রাখো তোমরা, আমি তেকে যে রকমভাবে এখানে রেখে যাব, আমি ফিরে আসার পরেও যেন তে ওই রকমই থাকে। তোমরা আমাকে তের কাছ থেকে দূরে পাঠিয়ে দিচ্ছ ঠিক আছে, কিন্তু আমি যেন তের জীবন থেকে দূরে সরে না যাই, এই কথাটা তোমরা মনে রেখো। কিছু সময়ের মধ্যেই জঙ্কুকের ফ্লাইট, কিন্তু তে এখনও ঘুম থেকে উঠছে না। জঙ্কুক তৈরি হয়ে কখন থেকে তের পাশে বসে আছে। তে ঘুম থেকে উঠলে ওর সাথে 2টা কথা বলবে। ওর সাথে কথা না বলে কিভাবে যাবে জঙ্কুক? তার জান পাখির সাথে কথা না বলে, তার জান পাখির মধুর কণ্ঠ না শুনে ও তো যেতে পারছিল না। ওর অনেক কষ্ট হচ্ছিল। তখন নিজেকেই নিজে বকতে শুরু করে কেন কাল রাতে ওকে ঘুমের ইঞ্জেকশন দিল। আসলে মেয়ে মানুষ তো, ঘুমের ইঞ্জেকশনের ডোজটা ওর শরীরে একটু বেশি কাজ করছিল, তাই ও বেশি সময় ধরে ঘুমাচ্ছিল। জঙ্কুক তের হাত ধরে বলে, তে তে ওঠ না, একটাবার ওঠ, দেখ আমি 3 মাসের জন্য চলে যাচ্ছি। 3টা মাস আমি তোকে দেখতে পারবো না কাছ থেকে, 3টা মাস আমি তোর গলা শুনতে পারবো না। একটাবার উঠে আমার সাথে একটু কথা বল প্লিজ। তে ওঠ না, কতবার করে ডাকছি তোকে, তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস না? জঙ্কুক অনেক ডাকে তেকে, কিন্তু তে ওঠে না। এক পর্যায়ে জঙ্কুক তের হাত ধরে কান্না করে দেয়। জঙ্কুকের চোখ দিয়ে পানি পড়ছিল, কিন্তু তের তো ওঠার কোনো নামই নাই। জঙ্কুক ঠিক বুঝতে পারে তে উঠবে না। তারপর জঙ্কুক তের মাথাটা নিজের কোলে নেয় এবং তের ঠোঁটে কিস করতে শুরু করে। এভাবে 5 মিনিট তেকে কিস পর তেকে জড়িয়ে ধরে আদর করার পর জঙ্কুক ওখান থেকে চলে যায়। আর জিন দরজার বাহির থেকে সবটাই দেখেছে, কিন্তু জিন ভিতরে ঢুকে নাই, কারণ জিনও বুঝতে পারছিল তার ছেলে তার ভালোবাসার মানুষকে রেখে যেতে খুব কষ্ট হচ্ছে। তাই জিন ইচ্ছা করে আর রুমের ভিতরে গিয়ে জঙ্কুককে ডিস্টার্ব করে নাই। কাল সারা রাত আরেম না ঘুমিয়ে জঙ্কুকের জন্য বেছে বেছে এই শাস্তির ব্যবস্থা করেছে। সে জঙ্কুককে জব্দ করার জন্যই এই প্ল্যান করেছে। আরেম ভেবেছে জঙ্কুককে দূরে পাঠিয়ে দিলেই জঙ্কুক তার রাগটা নিয়ন্ত্রণ করতে পারবে, আর তের কাছ থেকে দূরে থাকলে তের প্রতি তার ভালোবাসাটা সে প্রকাশ করে দিবে। তাই আরেম এই প্ল্যানটা করে। জঙ্কুক চলে যাওয়ার ঠিক 6 ঘন্টা পরে তের ঘুম ভাঙে। সে চোখ মিলতে পারছিল না, তার প্রচুর পরিমাণে মাথা ব্যথা করছিল। সে অনেক কষ্টে উঠে বসে এবং বিছানা থেকে নেমে দাঁড়ায় ওয়াশরুমে যাওয়ার জন্য। ওয়াশরুমের দিকে পা বাড়াতেই তের চোখ পড়ে তার পড়ার টেবিলের উপরে।
টেবিলের ওপরে একটা গিফট বক্স ছিল। সে তাড়াতাড়ি করে বক্সটা হাতে নেয় এবং চেয়ারে বসে পড়ে। তে ভাবছিল তাকে আবার গিফট বক্স কে দিল। ভাবতে ভাবতেই বক্সটা ওপেন করে। বক্সটা ওপেন করার সাথে সাথেই তে প্রচুর পরিমাণে অবাক হয়ে যায়, কারণ ভিতরে একটা নিউ ব্র্যান্ডের আইফোন ছিল, তার সাথে একটা লেটারও ছিল। তে লেটারটা হাতে নিয়ে বলছে, এই ইন্টারনেটের যুগে লেটার আবার কে দিল, তার সাথে আবার এত দামি একটা ফোন। কথাটা বলেই তে লেটারটা খুললো এবং লেটারটা খুলে সে 180 ভোল্টের একটা ঝটকা খেলো। তার চোখ দুটো বড় বড় হয়ে গেল লেটারটার উপরের নিচের লেখাটা দেখে। খুব ভালোভাবে বোঝা যাচ্ছে লেটারটা জঙ্কুক লিখেছে। তে এটা ভেবেই খুব আশ্চর্য হচ্ছে। তে তখন ভাবছে হয়তোবা কাল রাতে আমার মোবাইলটা ভেঙে ফেলেছে দেখে আমাকে মোবাইল কিনে দিয়েছে। তারপর ভাবতে ভাবতেই তে লেটারটা পড়া শুরু করলো। এই পিওটিও দিয়ে আমার পক্ষে চিঠি লেখা সম্ভব না, তাই পিও ক্যান্সেল। এখন হয়তো ভাবছিস চিঠি কেন লিখেছি। বিগত কিছুদিন ধরে আমি তোর সাথে খুব রুড ব্যবহার করেছি, তার জন্য তুই অনেক কষ্ট পেয়েছিস, তাই আমি সরি। আমি কোনোদিন কাউকে সরি বলি না, তুই ফার্স্ট। তাই বলে এখন ধীরে ধীরে করে নাচা শুরু করে দিস না। ভার্সিটিতে গিয়েছিস বলে ভাবিস না তোর পেখম গজিয়ে গেছে। তো আকাশে না উড়ে একটু মাটিতেই থাকিস। আর হ্যাঁ, ছেলেদের কাছ থেকে 10 হাত দূরে থাকবি, নয়তো তোর জন্য সেটা কিছুতেই ভালো হবে না। ঠিকমতো খাওয়া দাওয়া করবি, সারা দিন এখানে সেখানে ধেই ধেই করে ঘুরে বেড়াবি না। আমি নেই বলে যা ইচ্ছা তাই করবি এটা ভাবিস না। আমার নজর 27 আওয়ার তোর উপরেই থাকবে। তাই বলে এখন আবার ভেবলির মতো সিসি ক্যামেরা খুঁজতে যাস না। আমি এতটাও চিফট মাইন্ডের না যে তোর রুমে ক্যামেরা ফিট করব। তাই বলে এটা ভাবিস না যে তোকে আমি দেখতে পারছি না। সো বি কেয়ারফুল। আমার কথা বরখেলাপ হলে তোর জন্য সেটা ভালো হবে না। যেদিন বাংলাদেশে ফিরবো তাহলে সেদিন তোর জন্য কাল হয়ে দাঁড়াবো। সো কথাটা মনে রাখিস, ভালো থাকিস। আর হ্যাঁ, আরেকটা কথা, আমি জানি এই মুহূর্তে তোর প্রচুর পরিমাণে মাথা ব্যথা হচ্ছে। মাথা ব্যথা যদি অনেক হয় তাহলে এখনই ফ্রেশ হয়ে নিচে যা, পেট ভরে খাবার খাবি, তারপরে রুমে এসে দেখবি খাটের বক্সের ডয়ারের মধ্যে মেডিসিন রাখা আছে, ওখান থেকে মেডিসিনটা খেয়ে নিস। ভালো থাকিস। আর হ্যাঁ, আমি একবারের বেশি কল করব না। আমার ফার্স্ট রিং হতেই তুই তাড়াতাড়ি করে ফোন রিসিভ করবি আর আমার সাথে কথা বলবি। ফোন দিয়েছি বলে এটা ভাবিস না যে তুই ফেসবুক মেসেঞ্জার ইউজ করবি। এই স্বপ্ন দেখা ভুলে যা। ফোনটা শুধুমাত্র আমি কথা বলার জন্য দিয়েছি আর শুধুমাত্র আমার নাম্বারই থাকবে। ভালো থাকিস। আমি খুব শীঘ্রই ফিরে আসবো। এটা একটা পড়া শেষ করে তে তো পুরোপুরি অবাক। তখন তে বলে, এটা কি লেটার ছিল না ছোটখাটো হুমকি? কিছুই তো বুঝতে পারলাম না। ও গড, প্লিজ সেভ মি। তার মানে সাইকোটা বাসায় নাই, তাহলে কোথায় গেল? চার নামে চৌরাস্তায় যাক, আমার কি। বাট ফোনটা কিন্তু অনেক সুন্দর। ফোনটা পেয়ে অনেক খুশি হয়ে ফোনটা তাড়াতাড়ি করে চার্জে লাগিয়ে তে ফ্রেশ হয়ে খাবার খাওয়ার জন্য নিচে গেল। নিচে খাবার খেতে গিয়ে জানতে পারলো জঙ্কুক 3 মাসের জন্য বিজনেসের কাজে বাইরে গেছে। তে এটা ভেবে খুব খুশি হচ্ছে যে সাইকো বাসায় নাই, এখন ও একটু স্বাধীনভাবে থাকতে পারবে। তারপরে রাতটা এভাবেই কেটে যায়। পরের দিন সকালবেলাতে ভার্সিটিতে যায়। ভার্সিটিতে তেমন একটা ক্লাস ছিল না, তাই জিমিনাকে নিয়ে প্ল্যান করে একটু আশেপাশে ঘুরবে। জিমিন আর তে বাইর হয়ে গেল ভার্সিটি থেকে ঘোরার উদ্দেশ্যে। তারা দুজন মিলে এখানে ওখানে ঘুরছিল, কিন্তু হঠাৎ করে তে লক্ষ্য করে দুইটা ছেলে ওর পিছু পিছু ঘুরছে। ওরা যেখানে যাচ্ছে ওদেরকে ফলো করছে। তখন তে জিমিনকে এই বিষয়টা খুলে বললে জিমিন থেকে বলে, আচ্ছা ঠিক আছে তে, চল তাহলে আমরা এখান থেকে অন্য কোথাও যাই। অন্য কোথাও যাওয়ার পরেও যদি ছেলে দুটো আমাদের পেছনে আসে তাহলে শিওর হব ওরা আমাদেরকে ফলো করছে। জিমিন আর তে যেরকম প্ল্যান করে সেরকমই কাজ করে। তারা ওখান থেকে একটা পার্কে যায় এবং পার্কে গিয়ে বেঞ্চের উপরে বসে। তখন জিমিন আর তে লক্ষ্য করে ছেলে দুটো ওদের পেছনে পেছনে পার্কে গিয়েছে। তারপর তে আর জিমিনা ইচ্ছা করেই সামনের দিকে হাঁটতে শুরু করে। বেঞ্চ থেকে উঠে হাঁটতে হাঁটতে হঠাৎ করে তারা একটা গাছের পিছনে লুকিয়ে পড়ে। তখন ছেলে দুটো ওদেরকে খুঁজে না পেয়ে তাকে একটা কল করলো আর কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থেকে ওখান থেকে চলে গেল। তারপর জিমিনা আর তে গাছের আড়াল থেকে বের হয়ে আসে এবং এইটা করতে পেরে তারা অনেক মজা করে, তারা অনেক ফান করে, দুজনেই মিলে হাসছিল। তারপর জিমিনা আর তে আরও কিছু সময় ঘোরাঘুরি করার পর যার তার বাসায় চলে যায়। এভাবেই কাটছিল দিনগুলো, হাসি ঠাট্টা তামাশা করে দিনগুলো ভালোই কাটছিল। জঙ্কুক সময় করে প্রতিদিন তেকে ফোন করতো, তের সাথে কথা বলতো, কিন্তু তের সাথে সে একটু কঠিনভাবেই কথা বলতো, সবসময় যেরকমটা বলে। তেকে সে তার মনের ফিলিংস কখনোই বলে নাই আর বুঝতেও দেয় নাই। আর তেও বড় ভাই হিসেবে নর্মালভাবে নিত ব্যাপারটা, তাই ও আর কিছুই মনে করতো না। ওর কেমন জানি অভ্যাস হয়ে গিয়েছিল। এদিকে তের ইউনিভার্সিটিতে নতুন নতুন ফ্রেন্ড হয়ে গেছে। অন্যদিকে বুগামের সাথেও তের সম্পর্কটা আগে থেকে ভালো হচ্ছিল। তে জঙ্কুকের কথা অবাধ্য হয়ে ফেসবুক চালাতো আর মেসেঞ্জারও চালাতো। সমস্ত কিছুই জঙ্কুক জানতে পারে। সমস্ত কিছু জানার পর জঙ্কুক তার বাবা মাকে ফোন করে সরাসরিভাবে থ্রেটই দিয়েছিল, যদি তে উল্টাপাল্টা কিছু করে তাহলে সে কাউকে ছাড়বে না, সবাইকে মেরে সে নিজে মরে যাবে। জঙ্কুক এখান থেকে চলে গেছে ঠিক, কিন্তু তেকে একা রেখে যায় নাই। এর আশেপাশে সব সময় জঙ্কুকের লোকেরা ঘোরাঘুরি করে। আর পার্কে যে ছেলেগুলো ঘুরছিল ওগুলো জঙ্কুকের লোকই ছিল। জঙ্কুককে ওই লোকগুলো ফোন করে সব সময় তের আপডেট দেয় এবং এটাও বলেছে যে তের ইউনিভার্সিটিতে ছেলে বন্ধু হয়েছে এবং বুগামের সাথে তের সম্পর্ক আগে থেকে অনেক ভালো। বুগামের সাথে অনেক কথা বলে, হাসি খুশিভাবে ঘোরাঘুরি করে ইউনিভার্সিটিতে। তাই জঙ্কুক রেগে এইসব কথা বলল। একদিন রাতের বেলা তে পড়ার টেবিলে বসে পড়ছিল। হঠাৎ করে তার ফোনটা বেজে ওঠে। সে ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে জঙ্কুকের নাম্বার। সে ফোনটা রিসিভ করে এবং হ্যালো বলতেই জঙ্কুক ফোনের ওপাশ থেকে বলে ওঠে,
তোর তো দেখা যায় অনেক সাহস বেড়ে গেছে। তে কথাটি বলার সাথে সাথে তে তাড়াতাড়ি করে ফোনটা কেটে দেয়, কারণ জঙ্কুক অনেক অ্যাংরি টোনে কথাটা বলছিল। হঠাৎ করে এই কথা শুনে তে ভয় পেয়ে যায়। জঙ্কুক আবারও কল করে, কিন্তু তে ফোন রিসিভ করে না। তারপরে একটা মেসেজ আসে। তে খুব ভয়ে ভয়ে মেসেজটা অন করে দেখে জঙ্কুক মেসেজ করেছে আর লিখেছে, ফোন রিসিভ কর, না হলে তোর খবর আছে। তারপরে আবারও ফোন আসে, তখন তে ফোন রিসিভ। তোর সাহস তো কম না তে, তুই আমার কথার ভর খেলাপ করিস। এখন যদি আমি দেশে থাকতাম আর তোকে সামনে পেতাম, তাহলে তোকে চিবিয়ে খেতাম। জঙ্কুকের এই কথা শুনে তে ভয়ে একেবারে ফ্রিজ হয়ে আছে। সে কি করবে বুঝতে পারছে না। তারপরেও সে খুব সাহস নিয়ে জঙ্কুককে জিজ্ঞাসা করলো, ভাইয়া আমি কি করেছি? কি করেছিস তুই জানিস না? তোকে আমি বলি নাই যে আমার নজর তোর উপরে 24 ঘন্টা আছে? তুই ছেলেদের সাথে ফ্রেন্ডশিপ করিস, ছেলেদের সাথে ঢলাঢলি করিস। তুই কিভাবে ভাবলি যে আমি এই সমস্ত কিছু খবর পাবো না? হঠাৎ করে তের মাথা গরম হয়ে গেল। তে নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে খুব চিল্লিয়ে জঙ্কুককে বলে, লাইফ আমি কি করব না করব আপনি বলার কে? হু আর ইউ? আমি যেভাবে ইচ্ছা সেভাবে চলবো, আমার মর্জি। ফার্দার কখনো এই সমস্ত কথা বলার জন্য আমাকে ফোন দিবেন না। বড় ভাইয়ের মতো থাকে। কথাটি বলে তে মোবাইলটা কাট করে দেয় এবং জঙ্কুকের নাম্বারটা ব্লক লিস্টে ফেলে দেয়। জঙ্কুকের তো মাথা খারাপ হয়ে যাচ্ছিল তের মুখে এই সমস্ত কথা শুনে। সে বারবার তেকে কল করছিল, কিন্তু কিছুতেই তেকে পাচ্ছিল না। এগে মেগে হাতে থাকা ফোনটা একটা আছাড় মেরে ভেঙে ফেলে জঙ্কুক। তারপরে খুব অ্যাংরি টোনে বলতে থাকে, যত উড়ার উড়ে নিতে, যেদিন আমি ওই দেশে পা রাখবো সেই দিন তোর খবর আছে। আসলে এখানে তো তের কোনো দোষ নাই। তের কি কোনো দোষ আছে? জঙ্কুক তো তেকে কখনো বলেই নাই সে তাকে কতটা ভালোবাসে। সে যদি তার ভালোবাসার কথা বলতো, তাহলে তে অবশ্যই বুঝতে পারতো জঙ্কুক কেন এরকম করে, কেন ওকে সবসময় চোখে চোখে রাখে। এভাবে আরো একটা মাস কেটে যায়। এই এক মাসে বুগামের সাথে তের বন্ডিংটাও আরো ভালো হয়ে যায়। বুগাম অনেক কেয়ারিং আর অনেক ভালো আর অনেক সুন্দর করে কথা বলে। দিনের বেশিরভাগ সময় ভার্সিটিতে কাটায়, তে তার মধ্যে বেশি সময়ই বুগামের সাথে কাটায়। ঠিক যেন বুগাম জঙ্কুকের পুরোই উল্টো। জঙ্কুক যেমন অ্যাংরি বদমেজাজে সব সময় হুমকি দেয়, খারাপ ব্যবহার করে, হাসে না, ভালো করে কথা বলে না, বুগাম পুরোটাই তার উল্টা। সব সময় হাসি খুশি থাকে, হাসাতে পছন্দ করে, ভালোভাবে কথা বলে, সব সময় যত্নশীল আচরণ করত। সমস্ত কিছুই তের কাছে খুব ভালো লাগতো। একটা ছেলের মধ্যে একটা মেয়ে যে সমস্ত জিনিস খুঁজতো, সমস্ত কিছুই বুগামের মধ্যে ছিল। ইদানিং বুগামের জন্য তের মনে একটা সফট কর্নার তৈরি হয়ে গিয়েছিল। তাছাড়া রাতের বেলায় মাঝে মাঝে বুগামের সাথে মোবাইলে কথা হতো। সে অনেক ভালো করে কথা বলতো। অনেক সময় কথা বলতে বলতে সকাল হয়ে যেত। অন্যদিকে জঙ্কুক কিছুতেই তার কাজে মন দিতে পারছিল না। সে অনেক ট্রাই করছিল, কিন্তু কিছুতেই তের সাথে তার কথা হচ্ছিল না। সে তাড়াতাড়ি করে তার বাবাকে দেওয়া কথা রেখে দেশে ফিরতে চাচ্ছিল তের কাছে, কারণ তেকে ছাড়া সে থাকতে পারছিল না। তার মধ্যে আবার তের সম্পর্কে এত কিছু ইনফরমেশন জানার পর তার মাথা পুরোই নষ্ট। হঠাৎ করে আজ ইউনিভার্সিটিতে বুগাম তেকে ওর বার্থডের জন্য ইনভাইট করে। কাল বুগামের বার্থডে, তেকে যেতেই হবে। তে যেতে রাজি হচ্ছিল না। বুগাম অনেক ইমোশনাল হিট দিয়ে তেকে রাজি করায়। তারপরে তে এক প্রকার রাজি হয়। তারপর তে বাসায় ফিরে আসে। বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ও বিছানায় একটু শুয়ে পড়ে। কিছুক্ষণ চোখ বন্ধ করে শুয়ে থাকার পর তে তার মোবাইলটা হাতে নেয় এবং ফেসবুকে ঢুকে একটু সময় কাটানোর জন্য, টাইম পাস করার জন্য ফেসবুকে ঢুকে ঘাটাঘাটি করছিল তে। হঠাৎ করে জঙ্কুকের প্রোফাইলটা দেখেই তে চমকে যায়। যেন প্রোফাইল পিক দেখলো না, বাস্তবে জঙ্কুককে দেখলো। এতটা ভয় পেয়ে গিয়েছিল তে। তখন তের মনে পড়ে যায় বিগত এক মাস ধরে জঙ্কুকের সাথে সে কী ব্যবহারটা করছে। জঙ্কুক যখন দেশে আসবে তখন তার খবর আছে, এটা ভাবতে ভাবতেই মনে অজান্তে জঙ্কুকের প্রোফাইলের মধ্যে প্রবেশ করে তে। প্রোফাইলের মধ্যে প্রবেশ করে তো তে পুরোই অবাক হয়ে যায়। এত ফলোয়ার দেখে তের মাথা ঘোরাচ্ছিল। এত ফলোয়ারও মানুষের থাকে। সাইকোটা দেখছি সেলিব্রিটি থেকে কোনো অংশে কম না। লক্ষ লক্ষ ফলোয়ার নিয়ে ঘোরাফেরা করে। থাকবেই না কেন? দেখতে তো খারাপ না, দেখতে তো মাশাআল্লাহ। যে কেউ দেখে ক্রাশ খাবে। আমি নিজেও তো বহুবার খেয়েছি। প্রত্যেকটা ছবি দেখার মতো, একটার সাথে একটার কোনো মিল নাই। প্রতিটা ছবিতে চুলের ফ্যাশন আলাদা, পোশাকের ফ্যাশন আলাদা। তে তো দেখছে আর বরাবরের মতোই ক্রাশ খাচ্ছে। দেখতে দেখতে হঠাৎ করে তে প্রত্যেকটা ছবির কমেন্ট বক্সে যেয়ে দেখে হাজার হাজার মেয়েরা, লক্ষ লক্ষ মেয়েরা ভালোবাসার কমেন্টস করেছে। কত রঙ বেরঙের ভালোবাসার কমেন্টস, প্রত্যেকটা কমেন্টস পড়ছে আর তেলে বেগুনে চলছে। তে বুঝতে পারছে না তে জীবনের প্রথম জঙ্কুককে নিয়ে এই রকম মনোভাব কেন তার, কেন সে জেলাসি ফিল করছে, মেয়েরা কেন জঙ্কুকের ছবির নিচে এত সুন্দর কমেন্টস করছে। সেটা দেখে তে অনেক জ্বলছিল। সে প্রত্যেকটা কমেন্টসের নিচে গিয়ে মেয়েদেরকে উল্টাপাল্টা কথা লিখছিল। মনের অজান্তে সে এগুলো করছিল। সে বুঝতেই পারছিল না এসব সে কি করছে। তখনই বারবার করে বুগাম ফোন দিচ্ছিল। বুগাম যতবার ফোন দিচ্ছিল ততবারই তে বিরক্ত হচ্ছিল, কারণ তে এখন কারোর সাথে কথা বলতে চায় না। সে এখন জঙ্কুকের প্রোফাইলে আর কি কি আছে সেটা দেখতে চায়। তে তো ফোন রিসিভ করছে না, তাই বুগাম থেকে মেসেজ পাঠিয়ে দেয়। কিন্তু তে মেসেজটাও ইগনোর করে জঙ্কুকের প্রোফাইল নিয়ে পড়েছিল। এভাবে 2 ঘন্টা একটানা জঙ্কুকের প্রোফাইলে প্রত্যেকটা কমেন্টসের রিপ্লাই দিচ্ছিল বসে বসে। তারপরে হঠাৎ করে তের মামনি আসে আর ওকে খাবার খেতে ডাকে। তখন ও এক প্রকার বাধ্য হয়ে মোবাইলটা রেখে খাবার খেতে চলে যায়। খাবার খেয়ে এসে যখন তে বুগামের মেসেজটা সিন করে, তো ওখানে লেখা ছিল কালকে ওর বার্থডে উপলক্ষে বুগাম তের জন্য একটা ড্রেস পাঠিয়েছে, ওই ড্রেসটা পরে যেন ও যায়। তখন হঠাৎ করে একটা সার্ভেন্ট আসে আর তেকে একটা বক্স দিয়ে যায়। তারপরে বক্সটা ওপেন করে দেখে ওখানে একটা পার্টি ড্রেস আছে।
তে পার্টি ড্রেসটাতে এত মনোযোগ দেয় না, সে আবারও মোবাইল নিয়ে জঙ্কুকের প্রোফাইল ঘাটাঘাটি করতে বসে পড়ে। তারপরে ঘাটতে ঘাটতেই সে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে তারপরে সে ফ্রেশ হয়ে নিচে চলে যায়। আজকে তের ইউনিভার্সিটি নাই, তাই সে তের নানুমণির সাথে সারাদিন কাটায়। তার নানু শরীরটা বেশি ভালো না, সারাদিন রুমেই থাকে, প্রেশারটা অনেক হাই, বৃদ্ধ মানুষ হলে যা হয় আর কি। সে সারাদিন তার নানুমণির সেবা করে আর মামুনির সাথে অনেক গল্প করে কাটিয়ে দেয়। তারপরে সন্ধ্যায় বার্থডেতে যাওয়ার জন্য সে রেডি হয়ে যখন নিচে আসে, তাকে দেখতে অনেক সুন্দর লাগছিল। তখন জিন গিয়ে তাকে জড়িয়ে ধরে এবং চোখ থেকে কাজল নিয়ে তাকে নজর ফোঁটা লাগিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যে জিমিন চলে আসে। জিমিনকেও ইনভাইট করেছিল। তারপরে জিমিন আর তে মিলে জিনের কাছ থেকে বিদায় নিয়ে বার্থডেতে চলে যায়। বুগামদের বাড়ি জঙ্কুকদের বাড়ির মতোই বড় ছিল, আর বাড়ির আউটসাইডে যে পুলটা ছিল বার্থডে পার্টির অ্যারেঞ্জ ওখানেই করা হয়েছিল। তখন তে আর জিমিন বার্থডেতে গেলে বুগামের ভাতিজা এসে তেকে জড়িয়ে ধরে এবং তেকে বলে তোমাকে অনেক সুন্দর লাগছে। তেও ছেলেটাকে বলে তোমাকেও অনেক সুন্দর লাগছে। আসলে তে প্রতিদিন সকালে পার্কে যায়, জঙ্কুক না থাকাতে সে অনেক স্বাধীনতা পেয়ে গেছে, তো তাই প্রতিদিন পার্কে যায় এবং এই ছেলেটার সাথে ওর দেখা হয়, ও খেলা করে। ও যখন জানতে পারে ছেলেটির বাবা মা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, তারপর থেকে ওর মনের মধ্যে ছেলেটাকে নিয়ে একটা সফট কর্নার তৈরি হয়, কারণ ছেলেটার বাবা মা নাই, ওরও বাবা মা নাই। তারপরে ও ওই ছেলেটার সাথে কিছুক্ষণ কথা বলে। তারপর যখন বুগামের কেক কাটার সময় হয় তখন ও কেক কাট করে ওর বাবা মাকে খাওয়ায়, নিজের ভাতিজাকে খাওয়ায়, তারপরে তেকে কেক খাওয়ায়। আর তেও খুব ফ্রিভাবে বুগামের হাত থেকে কেকটা খেয়ে ফেলে। তারপর পার্টি স্টার্ট হয়। সবাই পার্টিতে ডান্স করছিল। বুগাম তেকে ডান্স করার জন্য অফার করে আর তেও ফ্রেন্ডলিভাবে ডান্স করতে রাজি হয়ে যায়। দুজন একসাথে ডান্স করছিল। যখন ডান্স শেষ হয় সঙ্গে সঙ্গে বুগাম তের পায়ের কাছে বসে পড়ে হাঁটু গেড়ে এবং তেকে বিয়ের জন্য প্রপোজ করে ফেলে। সবার সামনে তে পুরোপুরি ইমব্যালেন্স হয়ে যায়, কারণ সে তো এই সমস্ত কোনো কিছুর জন্যই প্রস্তুত না। সে তো বুগামকে ভালোবাসে না, জাস্ট ফ্রেন্ডের চোখে দেখে, বড় ভাইয়ের চোখে দেখে, বন্ধুর মতো। কিন্তু বুগাম তো তেকে ভালোবেসে ফেলেছে এবং সে সরাসরি তেকে প্রপোজ করে দেয়। তখন পার্টিতে উপস্থিত সবাই তেকে বলে সে ইয়েস। সবাই হাততালি দিয়ে তেকে হ্যাঁ বলতে বলে, কিন্তু তে হতবাক হয়ে সবার দিকে তাকিয়ে থাকে। সে বুঝতে পারছিল না কি করবে। আর এই দিকে পার্টির মাঝে উপস্থিত একজন তাদের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়েছিল। দু হাত মুষ্টিবদ্ধ করে সে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সমস্ত কিছু দেখছিল। সে এগুলা সহ্য করতে না পেরে উল্টো দিকে হাঁটা শুরু করে এবং ওখান থেকে চলে আসে। তে বুগামকে কি বলবে সেটাতে বুঝতে পারছিল না। তে হাতে ইশারা করে যখন বুগামকে ফ্লোর থেকে দাঁড়াতে বলবে তখন বুগাম তের হাত ধরে ফেলে এবং রিং পরিয়ে দেয়। বুগাম মনে করেছে যে তে ওর প্রস্তাবে রাজি হয়, কিন্তু তে তো প্রস্তাবে রাজি ছিল না। তে বুগামের হাত দিয়ে ইশারা দিয়ে বলতে চাচ্ছিল যে ওকে একটু সময় দেওয়ার জন্য, হুট করেই এত বড় ডিসিশন নেওয়া সম্ভব না। পার্টিতে সবাই হাততালি দিতে শুরু করে। তে তখন আর বুগামকে কিছুই বলতে পারে নাই। তে ভেবেছে যে এখন কিছু বলবো না, কালকে যা বলার বলে দিব। তারপর পার্টি শেষ করতে করতে প্রায় রাত 12টা বেজে যায়। তখন তে বাড়িতে ফিরে আসে। তে বাড়িতে এসে দেখে বাড়ির সমস্ত লাইট অফ, দরজা খোলা। অন্ধকারে তে বরাবরই ভয় পায়। সে দরজার সামনে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে তের চোখ যায় সোফার উপরে। সোফার সাইডে যে টেবিলটা আছে ওটার উপরে যে একটা ল্যাম্প আছে সেটা জ্বলছে আর নিচ্ছে, জ্বলছে আর নিচ্ছে। তে বুঝতে পারছে না এরকম কেন হচ্ছে। সোফার উপরে বসে আছে জঙ্কুক, পা দুটো টি টেবিলের উপরে রেখে খুব এলোমেলো ভাবেই উপরের দিকে তাকিয়ে আছে জঙ্কুক। এক হাত দিয়ে সাইড টেবিলে ল্যাম্পটা জ্বালাচ্ছিল আর নিভাচ্ছিল। টেবিলের পায়ের কাছে তার রিভলভারটা রাখা আছে। এ বাড়িতে ঢুকেছে। যখনই জঙ্কুক এটা জানতে পারে সঙ্গে সঙ্গে ল্যাম্পটা বন্ধ করে দেয়। তে আস্তে আস্তে করে বাড়ির ভিতরে ঢুকে যখন সিঁড়ি বেয়ে উপরে উঠতে নিবে তখন হঠাৎ করে ঘরে আলো জ্বলে উঠে। তে চমকে গিয়ে সোফার দিকে তাকিয়ে দেখে জঙ্কুক ভাইয়া বসে আছে। সঙ্গে সঙ্গে তে সারা শরীরে কাঁপুনি দিয়ে ওঠে। তার পা যেন আর সামনের দিকে আগাতেই পারছে না। সে স্পটে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপছিল। তে আর কোনো কথা না বলে আস্তে আস্তে যখনই সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে নেবে হঠাৎ করে মাথার উপরে ঝাড়বাতিটাতে একটা গুলি করে দেয় জঙ্কুক। সঙ্গে সঙ্গে ঝাড়বাতিটা ফ্লোরে পড়ে ভেঙে চুরমার হয়ে যায়। তে একটা চিৎকার করে ওখানে কানে হাত দিয়ে ফ্লোরে বসে পড়ে। বাবার দেওয়া কন্ট্রাক্ট তাড়াতাড়ি করে শেষ করেছে জঙ্কুক শুধুমাত্র তের জন্য। আজ সন্ধ্যাতেই সে ফিরেছে। বাসায় এসে যখন জানতে পারে তে বাসায় নাই, সে এক মুহূর্ত আর অপেক্ষা করে না, ওখানে চলে যায়। কিন্তু ওখানে গিয়ে সে দেখতে পায় তে দাঁড়িয়ে আছে আর বুগাম ফ্লোরে বসে ওর সামনে ওকে প্রপোজ করছে। এটা ওর কিছুতেই সহ্য হচ্ছিল না। সে সঙ্গে সঙ্গে ওখান থেকে চলে আসে। জঙ্কুকের বাসায় আসার 2 ঘন্টা পর তে বাসায় এসেছে। এতক্ষণ সে এভাবেই এখানেই বসেছিল। তারপরে আবার জঙ্কুকের সাথে কথা না বলে জঙ্কুকে ইগনোর করে উপরে চলে যাচ্ছিল, যে কারণে সে তার রাগ কন্ট্রোল করতে না পেরে ঝাড়বাতিতে গুলি করে দেয়। আর উপরে আবার 1 মাস ধরে জঙ্কুককে পুরোপুরিভাবে ইগনোর করছে তে। এই সমস্ত কিছুই যেন জঙ্কুকের মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছে। এর জন্যই হয়তো, বুগমের জন্যই তাকে ইগনোর করেছে। সে এই সমস্ত কিছুই বসে বসে ভাবছিল। জঙ্কুক ওভাবেই সোফাতে বসে আছে এবং 2 হাত মাথার উপরে দিয়ে আছে, হাতে তার বন্দুকটাও আছে। তে আস্তে আস্তে চোখ খুলে যখন দেখে জঙ্কুক এখনও সোফাতে বসে আছে, সে আস্তে করে সিঁড়ি বেয়ে যখনই উপরে যেতে লাগে তখনই জঙ্কুক বলে ওঠে, খবরদার 1 পা যদি বাড়িয়েছিস তাহলে এখনই তোকে আমি গুলি করে দেব। তে পুরোপুরিভাবেই ভয়ে শেষ। সে এদিক ওদিক তাকিয়ে দেখছে তার নানুমণি কোথায়, তার মামুনিরা কোথায়, তার মামা কোথায়। আজকে ওকে তো জঙ্কুক মেরেই ফেলবে। যেভাবে জঙ্কুক ওর দিকে তাকিয়ে আছে বন্দুক হাতে নিয়ে, তে ভয়ে শুধু শুকনো ঢোক গিলছিল।
তারপর ধীরে ধীরে জঙ্কুক এক পা দুপা করে তের দিকে এগিয়ে আসে এবং তের পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে দেখে, তারপরে একটা তাচ্ছিল্যর হাসি দেয়। জঙ্কুকের হাসি দেখে তে পুরোপুরি জমে যাচ্ছিল। আমার জান পাখিটা দেখছি উড়াল দেওয়ার জন্য পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। জঙ্কুকের মুখে এই কথা শুনে তে পুরোপুরিভাবে শক্ট হয়ে গেছে। সে দু হাত দিয়ে তার জামাটা শক্ত করে ধরে মাথা নিচু করে ওখানে দাঁড়িয়েছিল। হঠাৎ করে জঙ্কুক তের সামনে এসে দাঁড়িয়ে তার বন্দুকের মাথা দিয়ে তের মুখটা উঁচু করে তের মুখের দিকে তাকিয়ে বলল, ভয় পাচ্ছিস? পাবারই কথা, কিন্তু এখন কেন ভয় পাচ্ছিস তুই? খুব শান্ত গলায় নরমভাবে জঙ্কুক থেকে কথাটা বলেছিল। কিছু সময় এভাবে চুপ করে দাঁড়িয়ে থাকার পর জঙ্কুক তের হাত ধরে টানতে টানতে তার নিজের রুমে নিয়ে যায় এবং ফ্লোরে ছুঁড়ে মারে। জঙ্কুক থেকে টানতে টানতে তার নিজের রুমে নিয়ে যায় এবং ফ্লোরে ছুঁড়ে মারে। সঙ্গে সঙ্গেই তে ফ্লোরে বসে পড়ে। জঙ্কুক ভেতর দিক দিয়ে দরজাটা বন্ধ করে দেয়। তারপরে তের কাছে এসে তের দিকে ঝুঁকে তের গাল দুটো তার এক হাতে চেপে ধরে। প্রচুর পরিমাণে ব্যথা পাচ্ছে তার গালে। সে অনেক চেষ্টা করছে জঙ্কুকের হাত তার গাল থেকে সরানোর, কিন্তু কিছুতেই পারছে না। তখন জঙ্কুক তেকে বলে, ড্রেসটা কে দিয়েছে বুগাম? তে ভয়ে আরো জোরে জোরে কান্না করে দেয়। কি হলো, কথা বলছিস না কেন? এমনিতে তো সারা রাত কথা বলিস, আর আমি কিছু জিজ্ঞাসা করলেই মুখে তালা দিয়ে রাখিস। কথা বল। জঙ্কুক খুব চিৎকার করে কথাগুলো বলছিল। জঙ্কুকের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা চিৎকারে তে বারবার কেঁপে উঠছিল। তখন তে ভয় পেয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। সঙ্গে সঙ্গে জঙ্কুক তের গাল ছেড়ে দেয় এবং তের সামনে ধপাস করে বসে পড়ে। জঙ্কুকের চোখে যেন পানি ছলছল করছিল তের কথাটা শুনে। সে পারছে না কান্না করতে, পারছে না পানিগুলো চোখের মধ্যেই শুকিয়ে ফেলতে। তখন জঙ্কুক তেকে বলে, আমি আমি যাওয়ার আগে তোকে একটা লেটার দিয়ে গিয়েছিলাম, সেখানে কি লেখা ছিল? তখন তে মনে মনে বলে, আমি আমি এখন কি বলবো? আমার তো বলার কিছুই নাই। আমি এখান থেকে যেতে পারলে বাঁচি। একটা মাস অনেক শান্তিতে ছিলাম। আমার এইসব আর ভালোই লাগে না। কি ব্যাপার তে, চুপ করে আছিস কেন? কথা বলছিস না কেন আমার সাথে? আপনি আপনি কেন করছেন আমার সাথে এরকম? আপনি আমাকে যেতে দিন। আমার লাইফ, আমার ইচ্ছা, আমার যা ইচ্ছা আমি তাই করবো। আপনি বাধা দেওয়ার কে? আপনার কোনো অধিকার নাই আমার লাইফে ইন্টারফেয়ার করার, বুঝেছেন? প্রথমে ভয় পেলেও পরে তের অনেক রাগ উঠে পড়ে এবং সে তার মুখ দিয়ে যা আসছিল তাই জঙ্কুককে বলছিল, আর জঙ্কুক তের মুখের দিকে তাকিয়ে কথাগুলো গিলছিল। কেন কেন জঙ্কুক ভাইয়া, কেন বারবার আমার বিষয়ে নাক গলান? আপনার কি সমস্যা আমি বুঝতে পারি না। আপনি আমার বড় ভাই, আমাকে চোখে চোখে রাখেন, ঠিক আছে, তাই বলে আমার ব্যক্তিগত ব্যাপারে নাক গলানোর কোনো অধিকার আপনার নাই। আমি কোনো ছোট বাচ্চা না, আমি অ্যাডাল্ট। আমি কাউকে পছন্দ করতেই পারি, কারোর সাথে রিলেশনশিপে যেতেই পারি। আপনাকে বলার কোনো প্রয়োজন নাই আমার। আপনি আমাকে ছাড়ুন, আমাকে যেতে দিন। আমি আর এক সেকেন্ডও আপনার সাথে থাকতে চাচ্ছি না। আরও কিছু বলতে যাবে তার আগে জঙ্কুক তের গালে একটা চড় মেরে দেয়। তারপর আবারও জঙ্কুক তের গাল দুটো চেপে ধরে বলে, বাহ, অনেক বুলি ফুটেছে তো তোর মুখেতে। আমাকে অধিকারের কথা শেখাতে আসছিস? তোর ওপরে সব থেকে বেশি অধিকার আমার, বুঝলি? তোর ওপরে তোর নিজের কোনো অধিকার নাই। কি কি বলতেছেন আপনি? কি বলছেন এসব? ছাড়ুন ছাড়ুন বলছি, প্লিজ। আমি খুব ব্যথা পাচ্ছি, আমার খুব লাগছে, তো ছেড়ে দেন আমাকে। কিন্তু জঙ্কুক তেকে ছাড়ছে না। জঙ্কুক তের গাল শক্ত করে চেপে ধরেই আছে। একে তো জঙ্কুকের মুখে এই সমস্ত কথা, তার উপরে জঙ্কুকের দেওয়া ব্যথা, দুটাতেই তে ছটফট করছে। তে অনেক ধাক্কাধাক্কি করছিল তে নিজেকে জঙ্কুকের কাছ থেকে ছাড়ানোর, কিন্তু কিছুতেই ছাড়াতে পারছে না। এক পর্যায়ে জঙ্কুককে শরীরের সমস্ত শক্তি দিয়ে একটা ধাক্কা দিলে জঙ্কুক একটু সরে যায়। সঙ্গে সঙ্গেই তে দৌড় লাগায় দরজার দিকে, কিন্তু দরজা খোলার আগেই জঙ্কুক তের হাত ধরে ফেলে। তারপর তের হাত ধরে টেনে এনে তেকে বিছানার উপরে ছুঁড়ে মারে এবং জঙ্কুক তের উপরে উঠে বসে। তে চিৎকার করে বলতে লাগে, প্লিজ প্লিজ জঙ্কুক ভাইয়া, এগুলো কি করছেন আপনি? কি করতেছেন আমার সাথে? আমাকে ছেড়ে দিন, আমার এই সমস্ত ভালো লাগছে না। এই মুহূর্তে আমি আপনাকে ভীষণ ভয় পাচ্ছি। আপনি আমাকে ছাড়ুন, আমাকে যেতে দিন। তে চিৎকার করতে থাকে এবং সবাইকে ডাকতে থাকে, কিন্তু কেউই আসছিল না। জঙ্কুক তখন তের গলা চেপে ধরে এবং তেকে বলে, যত যত পারিস চিৎকার কর, কিন্তু শুনে রাখ, কেউই আসবে না তোকে আমার কাছ থেকে ছাড়িয়ে নিতে, কারণ তুই শুধু আমার। কথাটি বলে জঙ্কুক তের ঠোঁটের উপরে আক্রমণ করে দেয়। এটা কোনো কেস ছিল না, এটা ছিল শাস্তি। কিছুক্ষণ আগে তের মুখ দিয়ে যে সমস্ত কথা জঙ্কুককে বলেছে, যেন জঙ্কুক সেজন্য তের ঠোঁটকে শাস্তি দিচ্ছে। ও এতটা রাফভাবে তেকে কিস করছে যেন কামড়ে কামড়ে তের ঠোঁট ছিঁড়ে ফেলছে। একদিকে তের গলা চেপে ধরে আছে, অন্যদিকে তের ঠোঁট। তে কিছুতেই নিঃশ্বাস নিতে পারছিল না। ও ওঠার জন্য জঙ্কুককে সরানোর জন্য অনেক চেষ্টা করছিল, কিন্তু ও এক বিন্দুও জঙ্কুককে লড়াতে পারছিল না। জঙ্কুকের শক্তির কাছে তে কিছুই করতে পারছিল না। এভাবে জঙ্কুক ইচ্ছা মতো তেকে কিস করার পর, তেকে বাইট করার পর তেকে ছেড়ে দেয় এবং তের উপর থেকে উঠে পড়ে, আর সঙ্গে সঙ্গেই তেকে টান দিয়ে নিজের বুকে নিয়ে আসে। তারপর শক্ত করে তেকে জড়িয়ে ধরে বলে, কেন বুঝতে পারছিস না জান? আমি তোকে লাভ করি, আমি তোকে অনেক ভালোবাসি। তোকে আঘাত দেওয়ার মতো কোনো ইন্টেনশনই আমার নাই। আমি তোকে কারোর সাথে শেয়ার করতে চাই না। তুই শুধু আমার। তুই কেন আমার কথা শুনিস না? কেন আমার কথা মতো চলিস না? তুই তুই বারবার কেন আমাকে অ্যাংরি হতে বাধ্য করিস? জঙ্কুকের মুখে ভালোবাসার কথা শোনা মাত্রই তের গাল আর কান গরম হয়ে গিয়েছিল। সে পুরোপুরি আশ্চর্য হয়ে গিয়েছিল জঙ্কুকের মুখে এই কথা শুনে। তখন তে জঙ্কুকে ধাক্কা মেরে নিজের কাছ থেকে সরিয়ে ফেলে এবং চিৎকার করে জঙ্কুককে বলতে লাগে,
কিসের ভালোবাসা, কেমন ভালোবাসা? আমি আপনাকে ভালোবাসি না, না কখনো আমি আপনাকে ভালোবাসবো। আই জাস্ট হেট ইউ। তের মুখে হেট ইউ কথাটা শুনে জঙ্কুকের মেজাজটা আবারও গরম হয়ে যায়। সে সঙ্গে সঙ্গে তেকে একটা থাপ্পড় মারার জন্য হাত উঁচু করতেই তে দু হাত দিয়ে তার নিজের গাল দুটো চেপে ধরে, আর সঙ্গে সঙ্গেই জঙ্কুকের চোখ যায় তের আঙুলের রিংয়ের দিকে। সে তখন থমকে যায়। তের রিং ফিঙ্গারের রিং দেখে জঙ্কুকের বুকের ভেতরে মোচড় দিয়ে ওঠে। সে যেন এক অজানা ব্যথা। এই ব্যথার কোনো মেডিসিন নাই পৃথিবীতে। জঙ্কুক সঙ্গে সঙ্গেই তে হাত তার নিজের হাতে নেয় এবং তেকে বলে, তুই তুই ওর প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নিয়েছিস? হ্যাঁ করেছি, তাতে আপনার কি? আমি তাকে ভালোবাসি। জঙ্কুক এবার যেন তেলে বেগুনে জ্বলে উঠল। তার মধ্যে কোনো মনুষ্যত্ব বোধ কাজ করছে না। সঙ্গে সঙ্গে জঙ্কুক তেকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দেয় এবং ওর কোমরের বেল্টটা খুলতে লাগে আর তেকে বলতে লাগে, তুই তুই খুব বড় ভুল করে ফেলেছিস জান পাখি। এটা তোর করা উচিত হয় নাই। তুই শুধু আমার। আমি বেঁচে থাকতে এই পৃথিবীতে আমি তোকে কারো হতে দেব না। তুই শুধু এই জীবন জঙ্কুকের জান পাখি। তুই শুধু এই জীবন জঙ্কুকের জানে বিলং করিস। আর কোথাও কোথাও তোকে আমি যেতে দেব না। তুই আমার পাখি, তোকে আমি আমার খাঁচায় রাখবো। তোকে তো আমি অন্য কোনো খাঁচার পাখি হতেই দেব না। কথাটি বলেই জঙ্কুক তেকে ইচ্ছা মতন বেল্ট দিয়ে মারতে শুরু করে। আর অন্যদিকে তে চিৎকার করে কান্না করছে। তার নানুকে, তার মামাকে, তার মামিকে সবাইকে ডাকছে, কিন্তু কেউই আসছে না। জঙ্কুক তো তেকে মেরেই যাচ্ছে আর চিৎকার করে বলছে, বল আর কখনো আমাকে ছেড়ে কোথাও যাবি না। তুই আমাকে রেখে অন্য কোনো ছেলেদের সাথে কোনো সম্পর্ক রাখবি না। বল বল বলছি। ভাইয়া ভাইয়া আমাকে আর মেরো না, আমার খুব লাগছে। তুমি যা বলবে আমি তাই করবো। আমি কখনো যাবো না তোমাকে ছেড়ে, আমি তোমার কাছেই থাকবো। প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দাও। আমি নিঃশ্বাস নিতে পারছি না, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। আমাকে আর মেরো না, আমি তোমার সব কথা শুনবো। তের মুখে কথাটা শোনা মাত্রই জঙ্কুক হাত থেকে বেলটা ফেলে দেয় এবং সঙ্গে সঙ্গে তেকে জড়িয়ে ধরে তার বুকের মধ্যে নিয়ে আসে। তারপর জঙ্কুক তেকে বলে, বিশ্বাস কর জান পাখি। তোকে আঘাত করলে আমি নিজে অনেক আঘাত পাই। তোকে আঘাত করলে আমার অনেক কষ্ট হয়। আমি তোকে আঘাত করতে চাই না। আমি তো তোকে ভালোবেসে আমার বুকের মধ্যে রাখতে চাই। তুই কেন বুঝতে পারিস না আমি কেন এরকম করি? তোকে ভালোবাসি দেখেই আমি এরকম করি। কথাটা বলছিল আর তের হাতটা নিজের হাতের মধ্যে নিয়ে খুব জোরে টানতে টানতে রিং ফিঙ্গার থেকে রিংটা খুলছিল। তারপরে তেকে জঙ্কুক আবারও বলে, তুই বুগামের সম্পর্কে কিছুই জানিস না। তুই জানিস না ও কতটা খারাপ একটা ছেলে। আজকের পর থেকে তোকে যদি আমি কখনো বোগামের সাথে কথা বলতে দেখি কিংবা বোগামের সাথে কোনো প্রকার কোনো সম্পর্ক রাখতে দেখি, তাহলে বোগামকে আর তোকে দুজনকে আমি শ্যুট করে দেব, তারপর মাটিতে পুঁতে ফেলবো। তুই শুধু আমার, কথাটা মনে রাখিস। কথাটি বলেই জঙ্কুক সঙ্গে সঙ্গে রুম থেকে বের হয়ে যায়। আর তে বিছানায় শুয়ে শুয়ে কান্না করতে থাকে আর বলতে থাকে, বোগাম খুব খারাপ ছেলে আর আপনি খুব ভালো ছেলে, তাই না জঙ্কুক ভাইয়া? আর এটা আপনার ভালো নমুনা। প্রচুর পরিমাণে শরীরে ব্যথা করছে তের, তার ওপর আবার ঠোঁট জ্বালা করছে। রিং ফিঙ্গার থেকে যখন জঙ্কুক রিংটা খুলে নিয়েছিল তখন যেন দুটো আঙুল ভেঙে ফেলেছে তার। সে আর এক মুহূর্ত জঙ্কুকের রুমে থাকতে চাচ্ছিল না। শরীর ব্যথা নিয়েই খুব আস্তে করে বিছানা থেকে উঠে দাঁড়ায়। তারপর দেয়াল ধরতে ধরতে নিজের রুমে চলে যায়। নিজের রুমে গিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে এতটা বিধ্বস্ত দেখে খুব কান্না করে দেয় তে। তারপর ড্রেসটা খুলে ছুঁড়ে ফেলে দেয় ফ্লোরে। সঙ্গে সঙ্গে ওয়াশরুমে চলে যায়। শাওয়ার অন করে ফ্লোরে বসে চিৎকার করে কান্না করতে শুরু করে। আমার জীবনটা কেন এমন হলো? আমি কি অপরাধ করেছিলাম যার জন্য আমাকে এতটা ভুগতে হচ্ছে? এটা কেমন ভালোবাসা? এটা কি ধরনের ভালোবাসা যে ভালোবাসাকে আঘাত করতেও একটা বারের জন্য হাত কাঁপলো না? আমি মরে যাব, তারপরও কখনোই আপনাকে ভালোবাসবো না। আপনার মতো একটা সাইকো তার ছেঁড়া মেন্টালকে আমি কখনোই অ্যাকসেপ্ট করবো না। তারপর তে শাওয়ার নিয়ে বাইরে বের হয় এবং সোজা বিছানায় গিয়ে শুয়ে পড়ে। তার শরীরে আর বিন্দু পরিমাণ এনার্জি নাই তাকিয়ে থাকার মতো। সে সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে ফেলে এবং ঘুমিয়ে পড়ে। অন্যদিকে জঙ্কুক তার অফিস রুমে বসে বসে ড্রিঙ্কস করছে। সে আজ প্রচুর পরিমাণে ড্রিঙ্কস করছে আর তার চোখ দিয়ে পানি পড়ছে। আমি কি করে করলাম এটা? আমি কি করে পারলাম আমার জান পাখিকে এতটা আঘাত করতে? আমি কি করে ওর গায়ে হাত তুললাম? এই হাত দিয়ে আমি আমার জান পাখির শরীরে আঘাত করেছি, তাই না? আমি এই হাত রাখবো না। কথাটি বলে জঙ্কুক তার নিজের হাতে নিজে আঘাত করতে শুরু করে। জঙ্কুকের হাত ফেট পড়ছিল কিন্তু জঙ্কুক থামছিল না। জঙ্কুক যেন কোনো ব্যথাই পাচ্ছে না। তার মনের ব্যথার কাছে হাতের ব্যথা কিছুই না। আমরা সবাই হয়তো ভাবছি বাসায় এত কিছু হয়ে গেছে, কিন্তু আরএম জিন আর আরএমের মা কোথায়? আসলে জঙ্কুক দেশে ফেরার আগে যখন সে কন্ট্রাক্টটা পুরোপুরি কমপ্লিট করে ফেলে তখন জঙ্কুক আরএমকে বলে সে যেদিনই দেশে আসবে ওই দিনই তেকে প্রপোজ করবে বিয়ের জন্য। তখন আরএম অনেক খুশি হয়ে যায়, কারণ আরএম আর জিন এটাই চাচ্ছিল জঙ্কুক নিজে থেকে তেকে তার ভালোবাসার কথা বলুক, তাকে প্রপোজ করুক। কিন্তু জঙ্কুক তো ভয়ে কখনোই তেকে প্রপোজ করে নাই, কারণ জঙ্কুক চাচ্ছিল না তেকে প্রপোজ করে তের সাথে সম্পর্ক করতে। তারপরে আয়ু যেরকমটা জেহপের সাথে করেছে তার লাইফেও এরকম কিছু
কিছু ঘটুক। জঙ্কুক চাচ্ছিল সরাসরি তেকে ও বিয়ে করে ফেলবে, রিলেশনশিপ করবে না, রিলেশনশিপ বিয়ের পরে করবে যা করার। তারপর আজকে যখন আরএম এই কথা শুনে জঙ্কুকের মুখে যে ও তেকে বিয়ের জন্য প্রপোজ করবে, আরএম অনেক খুশি হয়, কারণ আরএম আর জিন অনেক দিন ধরেই ওকে বলছিল এই সমস্ত না করে সরাসরি তেকে বিয়ের জন্য প্রপোজ করতে। জঙ্কুক অনেকবার বলার চেষ্টা করেছিল তেকে তার মনের কথা, কিন্তু বলতে পারে নাই। কিন্তু এখন যখন 1 মাস ধরে তে জঙ্কুককে ইগনোর করছে আর তে অন্য ছেলেদের সাথে ঢলাঢলি করছে, ফ্রেন্ডশিপ করছে, এটা জানার পর জঙ্কুক আর দেরি করতে চাচ্ছিল না। তাই ও আজই তেকে প্রপোজ করতে চাচ্ছিল, আর ও চাচ্ছিল না বাড়িতে অন্য কেউ থাকুক। তাই জঙ্কুক ফিরে আসতেই ওর বাবা মা আর দাদু বাহিরে চলে যায় ঘুরতে। আরএম এই সমস্তটাই প্ল্যান করে সে ইচ্ছা করেই জঙ্কুককে দেশের বাইরে পাঠিয়ে দেয় তের কাছ থেকে দূরে। আর তারপর জঙ্কুকের রেখে যাওয়া স্পাইগুলো দিয়েই আরএম জঙ্কুকের কাছে নিউজ পাঠায় যে তে অনেকগুলো ছেলে বন্ধু বানিয়েছে। আসলে তে বোগাম ছাড়া আর কোনো ছেলেদের সাথেই কথা বলতো না। আরএম চেয়েছিল জঙ্কুক জেলাসি ফিল করুক এবং তাড়াতাড়ি ফিরে এসে তেকে বিয়ের জন্য প্রপোজ করে দিক, আর এমনটাই হলো। তারপরে গভীর রাতে জঙ্কুক তে রুমে আসে তেকে এক নজর দেখার জন্য। আজ আর তে রুমের লাইট অফ করে নাই। জঙ্কুক রুমে ঢুকতেই পা পড়ে বোগামের দেওয়া ড্রেসটার উপরে। জঙ্কুক যেন ড্রেসটা দেখেই জ্বলে যাচ্ছে। সেই ড্রেসটাতে কয়েকটা লাথি মারে, তারপরে তের কাছে গিয়ে দেখে তে বিছানায় ছড়িয়ে ছিটিয়ে শুয়ে ঘুমাচ্ছে। তের মুখটা একেবারে শুকনো, ঠোঁটটা ফেটে ঠোঁটের কোনায় রক্ত জমে আছে, শরীরে আঘাতের দাগগুলো থেকেও রক্ত বের হচ্ছে। জঙ্কুকের বুকটা যেন কেঁপে উঠেছে তেকে এভাবে দেখে। সে তো কোনোদিন তার জান পাখিকে এভাবে দেখতে চায় নাই ক্ষতবিক্ষত। জঙ্কুক আর নিজের চোখের পানি সামলাতে পারে না, সে অঝরে কান্না করছে তের হাতটা ধরে। জান, তুই আমার আঘাত, আমার যন্ত্রণাগুলো নিয়ে ঘুমাচ্ছিস, আর দেখ তোকে আঘাত করে, তোকে ব্যথা দিয়ে আমি ঘুমাতে পারছি না। আমি কিছুতেই আমার চোখ দুটো বন্ধ করতে পারছি না। জান, বল না কেন এমন হলো? আমি তো চাইছিলামই তোকে প্রপোজ করতে, তাহলে একটা দিন কি তুই অপেক্ষা করতে পারলি না? একটা দিন কি তুই আমার জন্য থাকতে পারলি না? তুই কেন ওই বোগামের প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নিলি বল? আমি তো এসেছিলাম তোকে প্রপোজ করতে। এতটা বছর ধরে আমার বুকের মধ্যে পুষে রাখা ভালোবাসাগুলোই তো আমি তোকে বিলীন করতে চেয়েছিলাম। আজ তো এইরকম কিছুই হওয়ার কথা ছিল না। আজ তো আমার ভালোবাসার সাগরে আমি তোকে ভাসিয়ে দিতাম, আর দেখ কী হয়ে গেল। আমার ভালোবাসার কারণেই আজ তুই রক্তাক্ত হয়ে আছিস। জঙ্কুক তের হাতে একটা কিস করে, তারপর তের প্রত্যেকটা ক্ষত স্থানে মেডিসিন লাগিয়ে দেয়। জঙ্কুক ওখানেই বসেছিল। যদি তের খারাপ লাগে, যদি রাতের বেলা তের কোনো কিছুর প্রয়োজন হয়। অনেক রাতে জঙ্কুক লক্ষ্য করে তের প্রচুর পরিমাণে জ্বর এসেছে। তখন জঙ্কুক তের মাথায় জলপট্টি দেয়। জ্বরের ঘোরে তে বারবার কেঁপে উঠছিল আর কান্না করছিল। তে বিড়বিড় করে বলছিল, আমাকে ছেড়ে দিন, আমাকে আর মারবেন না। জঙ্কুক ভাইয়া, আপনি যা বলবেন আমি তাই করবো, আমি আপনাকে রেখে কোথাও যাব না। বিড়বিড় করে জ্বরের ঘোরেতে এই সমস্ত কথা বলছিল। তখন জঙ্কুক তের কথাগুলো শুনে খুশি হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে তের কপালে একটা কিস করে দেয়। আর তে ঘুমের ঘরে জঙ্কুককে জড়িয়ে ধরে। জঙ্কুক 1 মিনিটও দেরি করে না, সে সঙ্গে সঙ্গে তেকে তার বুকের মধ্যে নিয়ে আসে এবং শক্ত করে বুকের সাথে মিশিয়ে ফেলে, যেন এক মুহূর্তে জঙ্কুকের বুকের সমস্ত ব্যথা, সমস্ত যন্ত্রণা তেকে জড়িয়ে ধরেই কমে গেল। তখন জঙ্কুক তের ঠোঁটের দিকে তাকিয়ে দেখে ঠোঁটটা ফুলে আছে। তখন জঙ্কুক তের ঠোঁটে একটা সফট কিস করে এবং তেকে বলে, আই লাভ ইউ জান, আই লাভ ইউ সো মাচ। আমি আর কখনোই তোর গায়ে হাত তুলব না, তোকে সারা জীবন আমার বুকের মধ্যে আগলে রাখবো। কথাটি বলেই জঙ্কুক তেকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। তারপর সকালবেলা তের ঘুম ভাঙতে ভাঙতে অনেকটা লেট হয়ে যায়। সে ঘুম থেকে উঠে দেখে তার শরীরের ক্ষত স্থানগুলো আর ব্যথা করছে না, তার শরীরটাও আগের থেকে ভালো লাগছে। সে ফ্লোরের দিকে তাকিয়ে দেখে বোগামে দেওয়া ড্রেসটা থেকে ধোঁয়া বের হচ্ছে। তখন সে বুঝতে পারে এটা কার কাজ। সে ওয়াশরুমে চলে যায় এবং ফ্রেশ হয়ে যখন রুমে আসে তখন সে দেখে জঙ্কুক তার বিছানার উপরে বসে আছে। তের পা যেন জঙ্কুককে দেখে ওখানেই থেমে গিয়েছিল। সে থরথর করে কাঁপতে শুরু করে। তখন জঙ্কুক তেকে বলে, কি হলো তে, ওখানে দাঁড়িয়ে কেন আছিস? এখানে আমার কাছে আয়। কিন্তু তে জায়গা থেকে নড়ছিলই না, সে মাথা নিচু করে ওখানেই দাঁড়িয়েছিল। তখন জঙ্কুক থেকে আবারও বলে, তে তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস না? এখনই আমার কাছে আয় তুই। তে আস্তে আস্তে 1 পা 2 পা করে জঙ্কুকের কাছে, জঙ্কুকের সামনে গিয়ে দাঁড়াতেই জঙ্কুক তের হাতটা ধরে এবং তার পাশে বসায়। তারপর জঙ্কুক তেকে বলে, আমাকে বিয়ে করবি? বিয়ের কথাটা শোনার সাথে সাথে তে তার হাতটা জঙ্কুকের হাতের মধ্যে থেকে সরিয়ে ফেলে। তখন জঙ্কুক টেবিলে রাখা ব্রেকফাস্টের প্লেটটা নিজের হাতে নেয় এবং খাবারটা তের মুখের সামনে ধরে, কিন্তু তে খাচ্ছিল না। তখন জঙ্কুক তেকে বলে, তে হা কর, লক্ষ্মী মেয়ের মতো খাবারটা খা বলছি। কিন্তু তে তো হা করছিল না, সে চুপ করে মাথা নিচু করে বসেছিল। তখন জঙ্কুক তেকে বলে, তুই খুব ভালো করে জানিস তে, আমি রেগে গেলে কতটা ভয়ঙ্কর হয়ে যাই। আমি তোকে আমার অ্যাংরি রূপটা দেখাতে চাচ্ছি না, সো তাড়াতাড়ি করে হা কর এবং খাবারটা খা। তখন তে আর একটা কথাও বলে না, আর জঙ্কুককে কিছুই বলে না। জঙ্কুকের হাত থেকে খাবারটা খাওয়া শুরু করে। তে তো খাবার খাচ্ছিল। তখন জঙ্কুক তেকে বলে, বাবা মাকে আমি আগেই বিয়ের কথা বলে দিয়েছি। ওনারা যখন বাসায় আসবে আর তোকে জিজ্ঞাসা করবে তুই রাজি কিনা, আমি চাই তুই হ্যাঁ বলে দিবি, বাস আর একটা কথাও হবে না এখানে।
যত দ্রুত সম্ভব আমি তোকে বিয়ে করে ফেলবো। তে চুপ করে খাবার খাচ্ছিল আর জঙ্কুকের মুখে এই কথা শুনছিল। তে চোখ দিয়ে পানি পড়ছিল, খাবার খাচ্ছিল আর তার সাথে তার চোখের পানি খাবারের সাথে মিশে যাচ্ছিল। তখন জঙ্কুক তেকে বলে, নোনা জল খেয়ে লাভ নাই তে, এত চোখের পানি কোথা থেকে আসে তোর? আমি কি ড্রাগন নাকি যে তোকে খেয়ে ফেলবো? আমাকে বিয়ে করতে কি এত প্রবলেম? কথাটি বলে জঙ্কুক তের হাতে খাবারের প্লেটটা দিয়ে রুম থেকে বের হয়ে যায়। ওহ গড, এটা আমার সাথে কি হচ্ছে? আমি এটা কার পাল্লায় পড়লাম? এটা কি বিয়ের প্রস্তাব ছিল না ছোট মোটো হুমকি ছিল? আমি কিছু বুঝতে পারলাম না, কিন্তু আমি এই সাইকোটাকে বিয়ে করতে চাই না। আমি এখন কি করব? কোথায় যাব আমি? তে কি করবে কিছুই বুঝতে পারছিল না। ও পুরোপুরিভাবে আপসেট হয়ে পড়ে কালকের ঘটনাতে আর সকালবেলা জঙ্কুকের বলা কথাতে। ও কিছু ভাবতে পারছিল না। হঠাৎ করেই ওর মনে হলো জিমিনের কথা। জিমিনের সাথে কথা বললে ওর মনটা একটু হালকা হবে। তাই ও ওর মোবাইলটা হাতে নিয়ে দেখে বুগাম 100 বারের বেশি ওকে কল করেছে আর অনেক SMS করেছে। তে সমস্ত কিছু ইগনোর করে জিমিনকে কল করে এবং জিমিনকে ওদের বাসায় আসতে বলে। তখন জিমিনও বাসায় আসতে রাজি হয়। তারপরে তে ফোনটা রেখে দেয়। তে ফোন রাখার সঙ্গে সঙ্গেই ওর দরজাতে শব্দ হতে দরজার দিকে তাকিয়ে দেখে জিন দাঁড়িয়ে আছে একটা বিগ স্মাইলের সাথে ওর মুখের দিকে তাকিয়ে আছে। ও জিনকে দেখে ভয় পেয়ে যায়। জিন আস্তে আস্তে রুমে আসে আর তেকে এসেই জড়িয়ে ধরে। তে মামনি, তুমি জানো আজকে আমি কতটা খুশি? এতটা খুশি আমি বিগত 12 বছর ধরে হই নাই। আজ আমার অনেক আনন্দের দিন। আজ আমার বুক থেকে অনেক বড় একটা বোঝা নেমে গেল, তুমি জানো? মামনি, তুমি এসব কি বলছো? আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। আমার অনেক বছরের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে মা। তোকে কখনোই আমি আমার ননদের মেয়ে ভাবিনি, সব সময় আমার নিজের মেয়ে ভেবেছি। সারা জীবন তোকে আমার কাছে রেখে দেবো আমার ছেলের বউ বানিয়ে। আমি আজ অনেক খুশি তোর আর জঙ্কুকের জন্য। আজ তোকে একটা কথা বলি, এটা শুধু আমাদের স্বপ্ন ছিল না, এটা তোর মায়েরও ইচ্ছা ছিল। তোর বাবা মারা যাওয়ার পর তোর মা যখন অনেক অসুস্থ হয়ে পড়ে তখন সে আমাকে বলেছিল আমি যেন তোকে সারা জীবন আমার মেয়ে বানিয়ে আমার কাছে রেখে দিই, আমি যেন তোর দায়িত্ব নেই। তখন আমি তাকে কথা দিয়েছিলাম সারা জীবন আমি তোকে আমার কাছেই রেখে দিব। আর আমার কাছে রাখার জন্য আমার ছেলের বউর অপশনটাই আমার বেছে নিতে হয়েছে। তুই জানিস না, জঙ্কুকও জানে না। আজ তোকে একটা কথা আমি বলি, আমরা তো শুধু অপেক্ষায় ছিলাম কখন জঙ্কুক নিজে থেকে বিয়ের কথা বলবে। এখন যখন জঙ্কুক নিজে থেকে বিয়ের কথাটা বলেই দিয়েছে তাহলে আর দেরি করবো না, যত দ্রুত সম্ভব তোদের বিয়ে দিয়ে দিব। কিন্তু কিন্তু মামনি, আমি তো এখন বিয়ে করতে চাই না। তাছাড়া জঙ্কুক ভাইয়াকে আমি ভাইয়ের চোখে দেখি। তোর মা তোকে একটা কথা বলি, আমার ছেলেটা এরকম ছিল না। আমার ছেলেটা পরিস্থিতির শিকার হয়ে এরকম রাগী বদমেজাজি হয়ে গেছে। ও আস্তে আস্তে তোর ভালোবাসা ঠিক হয়ে যেতে পারে। তুই এটা নিয়ে ভয় করিস না, আমি তোর কাছে আছি, তোর পাশে আছি সারা জীবন। আর তাছাড়া একটা কথা আজকে আমি তোকে বলি যেটা জঙ্কুকও জানে না। হয়তো জঙ্কুক জানলে অন্যরকম কিছু হয়ে যেত, তাই আমি ইচ্ছা করে জঙ্কুককে বলি নাই আর কাউকে বলতেও দিই নাই। কিন্তু তোকে বলতে চাই, ছোটবেলায় তোর আর জঙ্কুকের বিয়ে হয়ে গেছে। কি বলছো মামনি? তুমি এসব তুমি কি বলছো? তে মামনি, এটা সত্যি কথা। আমি জানি এখন তোর মনে হাজারো প্রশ্ন ঘর বেঁধেছে আর তুই হয়তো বলবি ছোটবেলার বাল্য বিবাহটা তুই মানিস না। কিন্তু তোর মানাতে আর না মানাতে কিছুই হবে কি? কিছুই হবে না। আমাদের ইসলামী শরীয়ত মোতাবেক আমরা বাল্য বিবাহ দিতেই পারি। হ্যাঁ, আইনতভাবে হয়তো তোদের রেজিস্ট্রি হয় নাই, কিন্তু তোরা হাজব্যান্ড ওয়াইফ আর এটা তোদের পারিবারিকভাবেই করানো হয়েছে। আর এখন যদি তুই বিয়ে করতে রাজি না হস তাতে কিছুই হবে না। জঙ্কুক যখন এই সত্যটা জানতে পারবে তোর সাথে জোর করবে, তোর সাথে ফাইটিং করবে। তুই কি এটা চাস? আমি ইচ্ছা করে জঙ্কুককে এতদিন কিছুই বলি নাই, কারণ ও একটু বদমেজাজি। হয়তো যখন ও জানতে পারতো তুই অলরেডি ওর ওয়াইফ তখন তোর সাথে ও আরও চাপাচাপি করতো, আরও সব কিছু নিয়ে বেশি মাখামাখি করতো, মাথা ঘামাতো। তাই ইচ্ছা করে এতদিন কিছুই বলি নাই, কিন্তু এখন পানি মাথার উপর দিয়ে চলে গেছে। আমি সবটাই জানতে পেরেছি বুগামের কথা। তুই দয়া করে আর এই ব্যাপারটা নিয়ে বেশি বাড়াবাড়ি করিস না, এটাই তোর জন্য ভালো হবে। তুই তোর মামা যখন জিজ্ঞাসা করবে বিয়ের কথা তুই হ্যাঁ বলে দিস। তোর কাছে এই তোর মামনি একটা অনুরোধ, তুই এই বিষয়টা আর বাড়াস না। আমার ছেলেটা অনেক বদমেজাজি, তারপরে হয়তো অন্য কোনো কিছু ঘটিয়ে ফেলবে, হয়তো নিজের ক্ষতি করে ফেলবে, নয়তো তোর কোনো ক্ষতি করে ফেলবে। আমি কারো কোনো ক্ষতি হোক এটা চাই না। তুই আর জঙ্কুক দুজনই আমার কাছে সমান। আমি তোদের দুজনকেই অনেক ভালোবাসি। আমি চাই আমরা সবাই সুখে শান্তিতে একসাথে বসবাস করব। আমি কোনো ঝামেলা চাই না, তাই তোকে এই কথাটা বলে দিলাম। আর হ্যাঁ, আমি চাইবো তুই এই কথাটা জঙ্কুককে বলিস না। যখন পর্যন্ত তোদের বিয়ে না হয়ে যাচ্ছে তখন পর্যন্ত তো বলবিই না। যদি বলিস তাহলে সেটা তোর জন্যই খারাপ হবে। মেয়ের কথা শুনে তে মাথা নিচু করে আছে আর তের চোখ দিয়ে পানি পড়ছে। তখন জিন তের হাত দুটো ধরে এবং তেকে আবারও বলে, কান্না কেন করছিস মামনি? আমরা কি খারাপ? আমরা কি তোকে আদর করি না? আমরা কি তোকে ভালোবাসি না? তুই একটা কথা ভেবে দেখতো, যাদের সাথে ছোটবেলা থেকে বড় হয়েছে সারা জীবন তাদের কাছে থাকতে পারবি। এর থেকে আনন্দের একটা মেয়ের কাছে আর কি হতে পারে? না তোকে কোথাও যেতে হবে, না অন্য কোনো কারো সংসার করতে হবে। সারা জীবন তুই আমার সাথে থাকবি, তুই আমার মেয়ে হয়ে আমার বুকে থাকবি। এর থেকে আনন্দের তোর কি হতে পারে বল? আমি তোকে কথা দিচ্ছি, আমি সারা জীবন তোকে আগলে রাখবো। দয়া করে তোর মামা জিজ্ঞাসা করলে হ্যাঁ বলে দিবি। কি মা, মামনির কথাটা রাখবি না? শুনবি না তোর এই মামনির কথাটা? তখন তে মাথা নিচু করে কান্না করছিল। তখন জিন তেকে জড়িয়ে ধরে, তারপর তে চোখের পানি মুছে দিয়ে তেকে বলে, আচ্ছা ঠিক আছে মামনি, অনেক কান্না করেছো, এখন চোখের পানিটা মুছো আর যাও ফ্রেশ হয়ে আসো। লাঞ্চের সময় হয়ে গেছে, আমরা সবাই একসাথে খাবার খাবো, ঠিক আছে? কথাটি বলেই জিন রুম থেকে বের হয়ে যায়।
কিন্তু কথাটা বলে রুম থেকে চলে যায়, কিন্তু তে সঙ্গে সঙ্গে মাথা ঘুরিয়ে বিছানায় পড়ে যায়। তার মাথা কাজ করছিল না, ভয়ে তার সারা শরীর কাঁপছিল, তার চোখ দিয়ে অনবরত পানি পড়ছিল। আল্লাহ, যে আমার সাথে কোনো সম্পর্ক ছাড়াই রাগ করে, খারাপ ব্যবহার করে, আমার গায়ে হাত তুলে আমাকে কষ্ট দিতে চান, একটু বুক কাঁপে না। যখন সে জানতে পারবে আমি অলরেডি তার ওয়াইফ, তখন সে পুরোপুরি লাইসেন্স পেয়ে যাবে আমার সাথে এই সমস্ত ব্যবহার করার। তখন জানি সে আমার সাথে আরো কি না করে। আমি কিছুতেই এটা মানতে পারবো না, আমি কিছুতেই চাই না জঙ্কুকের সাথে থাকতে। আমি এখন কি করি? তে এই সমস্ত কথা ভাবছিল আর বিছানায় শুয়ে শুয়ে কান্না করছিল। হঠাৎ করে জিমিন আসে। জিমিনা রুমে ঢুকতেই তে বিছানা থেকে উঠে দৌড়ে গিয়ে জিমিনাকে জড়িয়ে ধরে আর কান্না করতে শুরু করে। তখন জিমিনা তেকে জড়িয়ে ধরে অবাক হয়ে যায় তেকে কান্না করতে দেখে। জিমিনা তেকে শান্ত করে এবং বিছানায় বসিয়ে তেকে শান্ত গলায় জিজ্ঞাসা করে, তে কেন কান্না করছিস? আমাকে বল, তোর কি হয়েছে? জিমিন, জিমিন, সব শেষ হয়ে গেছে। আমার লাইফটা মনে হয় ধ্বংস হয়ে গেল রে। আমি হয়তো আর বেশি দিন বাঁচবো না। কি বলছিস তে? প্লিজ কান্না করিস না, কি হয়েছে আমাকে খুলে বল। তারপর তে জিমিনকে সবটা খুলে বলে। জিমিন তো হা করে তের কথা শুনছিল। তে, এর মানে তুই মিসেস সাইকো? জিমিন, তোকে আমি আমার দুঃখের কথা বলছি আর তুই এই সমস্ত জিনিস নিয়ে মজা করছিস। হ্যাঁ সরি বান্ধবী, রাগ কেন করছিস? আচ্ছা শোন, অন্য কিছু চিন্তা করা বাদ দে, তুই একটু তোর হাজবেন্ডের দিকে ফোকাস কর না। দেখ, চিন্তা করে দেখ, তোর হাজবেন্ড কত হ্যান্ডসাম, কত সুন্দর। হাজার হাজার মেয়েরা, লক্ষ লক্ষ মেয়েরা তাকে লাইন মারে, তার উপরে ক্রাশ খায়, আর তুই অলরেডি এত সুন্দর একটা হাজবেন্ড পেয়েছিস। আমি তো ভেবেছিলাম তোদের বাসায় আসবো ঘন ঘন, তোর সাইকো ভাইয়ের সাথে একটু লাইন মারবো, একটু পটাবো, তারপরে তোর ভাবি হয়ে যাব। কিন্তু আমার পুরা কপাল, সে আগে আমার দুলাভাই হয়ে গেল। আহা, আমি এটা আশা করি নাই তে। জিমিনা, আমি অনেক সিরিয়াস আর তুই আমার সাথে মজা করছিস। তুই বুঝতে পারছিস না, সাইকোটার মাথার সব তার চেরা। ও রাগ উঠলে আমার গায়ে হাত তুলে। আমি কখনোই এইরকম লোকের সাথে সংসার করব না। আচ্ছা তে, তুই মাথা ঠান্ডা কর আর আমার কয়টা প্রশ্নের উত্তর দে। আচ্ছা, তোর জঙ্কুক ভাইয়া পড়াশোনা কেমন রে? অনেক ভালো স্টুডেন্ট। আর এখন সে কি করে? এখন বিজনেস করে। আচ্ছা বল, বিজনেস কেমন করে? হ্যাঁ, দেশের সেরা বিজনেসম্যানের মধ্যে একজন। কথাবার্তা, চালচলন কেমন? অনেক ভালো। আর ফ্যামিলি? এই জিমিন, তুই জানিস না ফ্যামিলি কেমন? ফ্যামিলি তো আমরাই। আর দেখতে কেমন? দেখতে তো অনেক সুন্দর, সব দিক দিয়ে পারফেক্ট। আচ্ছা, সব দিক দিয়ে যদি পারফেক্ট থাকে, তাহলে তোর অ্যাকসেপ্ট করতে সমস্যাটা কোথায়? একটা ছেলের মধ্যে যত গুণ আছে সবই তো আছে। তুই তোর নিজের মুখে বললি লেখাপড়ায় ভালো, বিজনেসে ভালো, ব্যবহার ভালো, ফ্যামিলি ভালো, তো আর কি চাই বলতো? তুই তো আগেই ছক্কা মেরে দিয়েছিস, তো এত টেনশন কেন করছিস? কিন্তু জিমিন অনেক বদ মেজাজি, অনেক খারাপ ব্যবহার করে। আচ্ছা বুঝলাম, কিন্তু কেন করে আমাকে একটু বলতো। আমি আমি কথা না শুনলে। হ্যাঁ, আমি এটাই বলতে চাচ্ছি, তুই কথা শুনিস না দেখে তোর সাথে এই রকম ব্যবহার করে। তুই কথা শুনে দেখ, হয়তো সে চায় তুই ওর কথা শোন। তুই যদি লক্ষ্মী মেয়ের মতো সমস্ত কথা শুনিস, তুই যদি লক্ষ্মী ওয়াইফের মতো সমস্ত ওয়ার্ডার পালন করিস, তাহলে অবশ্যই সে আর সাইকোকিটি করবে না। তাহলে তাহলে সমস্যাটা কোথায়? তো সমস্যা সলভ হয়ে গেল। আর চিন্তা করিস না, কান্না বন্ধ কর এখন। তখন সঙ্গে সঙ্গেই তে জিমিনকে জড়িয়ে ধরে আর বলতে শুরু করে, আই লাভ ইউ মাই সোলমেট, ইউ আর দ্য বেস্ট। তুই এক মুহূর্তে আমার সমস্ত সমস্যাগুলো সমাধান করে দিলি। এর জন্যই তো আমি তোকে এত ভালোবাসি। আই লাভ ইউ টু মাই সোলমেট। আমিও তোকে অনেক ভালোবাসি তে, আমিও তোর চোখের পানি সহ্য করতে পারি না। তুই আমার বেস্ট ফ্রেন্ড আর সারা জীবন থাকবি। ইউ আর মাই সোলমেট, উই আর এ সোলমেট। জিমিনের সাথে কথা বলে তের মনটা ফ্রেশ হয়ে যায়। জিমিন আর তে আরও কিছুক্ষণ গল্প করে। সার্ভেন্ট এসে ওদের নিচে যেতে বলে লাঞ্চ করার জন্য। তখন তে জিমিনকে নিয়ে লাঞ্চ করতে যায়। লাঞ্চ টেবিলে সাজানো হয়েছে, সবাই টেবিলে বসে খাবার খাচ্ছিল। তখন আরেম তেকে জিজ্ঞাসা করে, তে মামুনি, আমি যা শুনছি তা কি সত্যি? তুমি কি জঙ্কুকে বিয়ে করতে রাজি আছো? কথাটি শোনা মাত্রই তে জিনের মুখের দিকে তাকায়। জিন একটা বিগ স্মাইল দিয়ে তের মুখের দিকে তাকিয়েছিল। তারপর তে জঙ্কুকের মুখের দিকে তাকিয়ে দেখে জঙ্কুক এক পলকে তের দিকে তাকিয়ে আছে, যেন জঙ্কুক তের মুখের থেকে হ্যাঁ শোনার জন্য অস্থির হয়ে যাচ্ছে। তে জঙ্কুকের মুখের দিকে তাকিয়েছিল। তখন জিমিন হঠাৎ করে তের হাতটা ধরে। জিমিন যখন তের হাত ধরে, তখন তে জিমিনের মুখের দিকে তাকায়। জিমিন তেকে ইশারা দেয় হ্যাঁ বলার জন্য। তখন তে তার নানুমণির দিকে তাকায়। নানুমণির চোখ দিয়ে পানি পড়ছিল। নানুমণি মুখে আসছিল, কিন্তু তার চোখে পানি ছিল। তখন তে আর কিছুই ভাবে না, মাথা নিচু করে তার মামাকে বলে, জি মামা, আমি রাজি। কথাটি শোনা মাত্রই আরেমও অনেক খুশি হয়ে যায়। জঙ্কুক যেন হাত ছেড়ে বেঁচেছে। জঙ্কুক এতক্ষণ তার নিঃশ্বাস বন্ধ করে বসেছিল। কথাটি শোনা মাত্র একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। তখন জিন উঠে এসে তেকে জড়িয়ে ধরে আর তের কপালে একটা কিস করে দেয়। তারপর সবাই লাঞ্চ শেষ করে যা তার রুমে চলে যায়। জিমিন তের কাছ থেকে আর বাড়ির সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। তের নানুমণি তের রুমে যায়, তের কাছে গিয়ে বসে এবং তেকে বলে, নানুমণি, আজ আমি অনেক খুশি। আমার তে পাখিটার বিয়ে হবে। আমার তে পাখিটা বউ সাজবে। এখন আমি মরেও শান্তি পাবো। আমার অনেক ইচ্ছা ছিল তোকে বউ সাজে দেখার। কথাটি শুনেই তে সঙ্গে সঙ্গে তার নানুকে জড়িয়ে ধরে। তখন তার নানু তার হাতে একটা বক্স দেয় আর বলে, তেমনি এই বক্সটা তোমার মা তোমাকে দিতে বলেছিল। যখন তোমার বিয়ের বয়স হবে তখন তোমাকে যেন আমি এই বক্সটা দিই। আর এখন আমার মনে হয় এটা তোমাকে দেওয়ার সঠিক সময় এসে পড়েছে। এটার মধ্যে তোমার মা তোমার জন্য অনেক লেটার লিখেছে আর অনেক কিছু রেখেছে। তুমি এটা তোমার কাছে রাখো। মায়ের কথা শুনে তের চোখে পানি এসে পড়ে। সে কান্না করছিল। তখন তার নানু তার চোখের পানি মুছে দেয় আর তার কপালে একটা চুমু দেয়। তারপরে কিছুক্ষণ দুজন গল্প করে নানু তার রুমে চলে যায়। জঙ্কুক তে রুমের দিকে আসছিল, কিন্তু জঙ্কুক তে রুমে ঢুকতে যাবে ঠিক তখনই আরেক জঙ্কুকের হাত ধরে ওখান থেকে নিয়ে অফিস রুমে চলে যায়।
কি কি হয়েছে বাবা? তুমি এরকম ভাবে আমাকে টেনে এখানে কেন নিয়ে এসেছো? জঙ্কুক, তোমার সাথে আমার একটু কথা আছে, দয়া করে তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করবে। বলো। জঙ্কুক, আমি চাই না বিয়ের আগ পর্যন্ত তুমি তের সাথে কোনো কথা বলো কিংবা তের কাছে যাও। আমি চাই না তোমার রুট ব্যবহারে ও বিয়েটা ক্যান্সেল করে দিক। বাবা বাবা এটা কেমন কথা? আমি তের সাথে কথা না বলে কিভাবে থাকবো? এতটা অধৈর্য কেন হচ্ছ জঙ্কুক? আর তো মাত্র 7টা দিন, 7 দিন পরেই তো তোমার সাথে তের বিয়ে হবে। তারপরে যত কথা বলার বলে নিও, কিন্তু এখন না। আমি চাই না তুমি ওর সাথে কথা বলতে চেয়ে কোনো প্রকার কোনো মিসবিহেভ করো, তারপরে হিতে বিপরীত হোক। আমি চাই যা হবার খুব সুন্দরভাবে ঠান্ডা মাথায় হোক। আমি আশা করবো তুমি কথাটা বুঝতে পেরেছো। তুমি যদি আমার কথায় অবদ্ধ হও তাহলে আমি তোমাদের বিয়ে আরও পিছিয়ে দিব। জঙ্কুকের তো আরেমের কথা শুনে ভীষণ রাগ উঠে পড়েছিল। তখন জঙ্কুক দাঁতে দাঁত চেপে কথাগুলো শুনছিল। তখন আরেম জঙ্কুককে বলে, দেখেছো? দেখো, নিজেকে আয়নাতে দেখো। আমি তোমাকে 7 দিন তের কাছ থেকে দূরে থাকতে বলেছি দেখে তুমি কতটা রেগে গেছো, দাঁতে দাঁত চেপে কিরকির করছো। আর আমি যদি তোমাকে তের সাথে দেখা করতে দিই, তের সাথে মিশতে দিই, তুমি ওর সাথে কথা বলতে বলতে জানো কত ঝামেলায় পাকিয়ে ফেলবে। সো আমি যেটা করছি সেটাই হবে। তুমি 7 দিন তের আশেপাশে যাবে না, তের সাথে কোনো কথাই বলবে না, যা কথা বলার পরে বলবে। অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল ডিসিশন। তোমার জন্য এটাই ভালো। তখন জঙ্কুক একটা দীর্ঘশ্বাস ফেলে আর তার বাবার কথাতে মাথা নাড়ায় আর রুম থেকে বের হয়ে নিজের রুমে চলে যায়। আমি বুঝতে পারি না এটা কি আমার বাবা মা না আমার শত্রু। আমি 7 দিন কিভাবে তের সাথে কথা না বলে থাকবো? তারপরে কথাগুলো বলতে বলতে জঙ্কুক বিছানায় শুয়ে পড়ে আর মোবাইলটা অন করে তের ছবি দেখে আর বলে, জান পাখি, বলো না আমি কিভাবে 7 দিন তোমার সাথে কথা না বলে থাকবো? কিভাবে তোমার কাছে না গিয়ে থাকবো? আমি আমার ধৈর্যের আর কত পরীক্ষা দিব? আমার তো আর 1 সেকেন্ডও তোমার কাছ থেকে দূরে থাকতে ইচ্ছে করছে না। কথাটি বলে জঙ্কুক তের ছবিতে কয়েকটা চুমু খায়, তারপরে ঘুমিয়ে পড়ে। নদীকে নাম জিনের রুমে। জিন, তুমি খুব ভালো করেছো। তুমি আমার কথা মতো কাজটা করাতে কতটা ভালো হয়েছে দেখেছো? আরে আমি তো তোমার কথা মতো মিথ্যা বলে দিলাম, কিন্তু আমি বুঝতে পারছি না এটা কি আমি ঠিক করলাম? এতটা মিথ্যা কথা বলা কি আমার উচিত হয়েছে? এতটা ভেবো না জিন। কিছু কিছু সময় সন্তানের ভালোর জন্য বাবা মাকে মিথ্যা কথা বলতে হয়। আর তুমি যদি মিথ্যাটা না বলতা তাহলে তে এত সহজে বিয়ের জন্য রাজি হতো না। এখন শোনো জিন, যে পর্যন্ত তের আর জঙ্কুকের বিয়ে না হচ্ছে, তে যেন ইউনিভার্সিটিতে না যায়। আমি চাই না ভোকাম কোনো প্রকার কোনো ঝামেলা করুক। এখন আমরা সবাই ভাবছি নামজিন কি মিথ্যা কথা বলেছে। নামজিন ইচ্ছা করে তেকে মিথ্যা বলেছে যে তে আর জঙ্কুকের বিয়ে হয়ে গেছে। আসলে ওদের বিয়ে হয় নাই, ওদের বিয়েটা ঠিক ছিল। তের মা চাইতো জঙ্কুকের সাথে তের বিয়ে হোক, কিন্তু হয় নাই। কিন্তু জিন আর আরেম মিলে এই মিথ্যা নাটকটা সাজিয়েছে যাতে করে বিয়েটা তাড়াতাড়ি হয়ে যায় আর তে কোনো ঝামেলা না করে। আর সেই জন্যই আরেম ও জঙ্কুককে তের কাছ থেকে দূরে থাকতে বলেছে। তাছাড়া বুগাম তেকে ফোনে না পেয়ে বুগাম তার বাবাকে দিয়ে আরেমের কাছে সরাসরি বিয়ের প্রস্তাব পাঠাতেই আরেমের মাথাটা আরও নষ্ট হয়ে যায়। আর সে এই কারণেই তাড়াহুড়া করে এই সমস্ত কিছু করলো। আরেম জানতো জিমিন তের বেস্ট ফ্রেন্ড, এর কারণে জিমিনের কাছ থেকে আরেম এই সাহায্যটুকু চেয়েছিল, তাই জিমিনও তের জন্য সাহায্য করতে রাজি হয়ে যায়। আসলে আমাদের লিডার অনেক চালাক। সে যদি চালাক না হতো আর ভালো না হতো তাহলে অবশ্যই বিশ্বসেরা লিডার হতে পারতো না। এভাবে দিনগুলো কাটতে থাকে। জঙ্কুক আর তের বিয়ের আয়োজন ধুমধামে শুরু হয়ে যায়। সবাইকে ইনভাইট করাও হয়ে যায়। জঙ্কুকের সাথে তের দেখা শুধু 3 বেলা খাবার টেবিলেই হতো। জঙ্কুক খেত কম, তেকে দেখতো বেশি, আর তে খুব এম্বারাস ফিল করতো জঙ্কুকের চাউনিতে। সে মাথা নিচু করে খাবার খেত আর খুব কম কথা বলতো। জঙ্কুক তের ছবির সাথে কথা বলতো আর ছবিকেই আদর করতো, বুকে নিয়ে ঘুমাতো। হঠাৎ একদিন তের ভার্সিটি থেকে ফোন আসে, তাকে ইমার্জেন্সি ভার্সিটিতে যেতেই হবে। তখন তে তার মামা মামির কাছ থেকে ভার্সিটিতে যাওয়ার জন্য পারমিশন নেয়। তখন জঙ্কুক তার সাথে 2টা বডিগার্ড দিয়ে দেয়। বডিগার্ড নিয়ে তে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দেয়। তে ভার্সিটির গেট দিয়ে ঢুকতেই হঠাৎ করে বুগাম তের হাত ধরে টানতে টানতে একটা খালি রুমের মধ্যে নিয়ে যায় এবং দরজা বন্ধ করে দেয়। তখন তে ভীষণ ভয় পেয়ে যায় আর বলতে লাগে, কি হচ্ছে কি বুগাম ভাইয়া? আপনি আমার সাথে এইরকম বিহেভিয়ার কেন করছেন? তোর সাথে এইরকম কেন করছি তুই বুঝতে পারছিস না? তুই আমার সাথে এটা কি করলি? আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করার পরেও জঙ্কুককে বিয়ে কিভাবে করছিস আমাকে সেটা বল। তুই আমাকে সবার সামনে কেন ছোট করলি? আমাকে সবার সামনে কেন অপমান করলি? দেখুন বুগাম ভাইয়া, ওই দিন আমি তো আপনার প্রপোজালটা অ্যাকসেপ্ট থেকে আর কোনো কথা বলতে না দিয়ে বুগাম তের গালে চড় মেরে দেয়। তখন তে ফ্লোরে বসে পড়ে। তখন বুগাম তেকে বলে, তুই কি আমাকে সরল সোজা মনে করেছিস তাই না? তোকে আমি ভালোবেসেছিলাম, কিন্তু তুই আমার ভালোবাসার মর্যাদাটাই রাখতে পারিস নাই। এখন তুই দেখবি আমার হিংস্রতা কাকে বলে। তুই কি করে ভাবলি যে আমি তোকে এত সহজেই ছেড়ে দিব? তোকে তো আমি এত সহজে ছাড়বো না। তোর সাথে আমি কি করি তুই শুধু তা দেখ। কথাটি বলেই বুগাম তের হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে যায় এবং তার গাড়ির সামনে নিয়ে দরজাটি খুলে ধাক্কা মেরে তেকে তার গাড়ির মধ্যে তুলে ফেলে। এ তো অনেক চিৎকার করছিল আর সবাইকে ওকে হেল্প করতে বলছিল, কিন্তু ভার্সিটি থেকে একজনও ওকে হেল্প করছিল না, কারণ বুগাম সিনিয়র স্টুডেন্ট ছিল আর তার দাপট ছিল ভার্সিটিতে। তের বডিগার্ডগুলো যখন থেকে রক্ষা করতে আসে তখন বুগামের বডিগার্ড আর বুগামের বন্ধু বান্ধবরা মিলে ওদের সাথে ফাইট করে। আর এদিকে বুগাম গাড়ি স্টার্ট করে তেকে নিয়ে চলে যায়। তে তো গাড়িতে বসে চিৎকার করছিল আর জোরে জোরে কান্না করছিল। বুগামকে ধাক্কাচ্ছিল, কিন্তু বুগাম তার এক হাত দিয়ে তের 2 হাত শক্ত করে ধরে রাখে এবং তেকে নিয়ে সোজা কাজী অফিসে চলে যায় বিয়ে করার জন্য। বুগাম তেকে টানতে টানতে কাজীর সামনে নিয়ে বসায় এবং সে নিজেও বসে। তারপর কাজীকে বলে ওদেরকে বিয়ে পড়াতে। তখন কাজী জিজ্ঞাসা করে মেয়ে কান্না কেন করছে, ও কি রাজি না? বুগাম তখন কাজীকে অনেক হুমকি দেয়। তখন বুগামের কথাতে কাজী ভয় পেয়ে যায় এবং বিয়ে পড়াতে শুরু করে। তে তো চোখ বন্ধ করে কান্না করছিল আর আল্লাহকে ডাকছিল। তার আজ খুব জঙ্কুকের কথা মনে পড়ছিল। সে মনে মনে চাচ্ছিল জঙ্কুক আসবে আর তাকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যাবে। তে মনে মনে জঙ্কুকের নাম নিয়ে জঙ্কুকের
ডাকছিল। আর অন্যদিকে বোগাম তের মুখে আরেকটা চর মেরে দেয় যখন দেখে সে চোখ বন্ধ করে আছে। সঙ্গে সঙ্গে তে চোখ খুলে তাকায় আর বোগাম তেকে বলে এখনই সিগনেচারটা করে দে। কিন্তু তে তো সিগনেচার করছিলই না, তে কলম নিয়ে বসেছিল। তখন বোগাম তের চুলের মুঠি ধরে এবং তেকে বলে তুই যদি সিগনেচার না করিস তাহলে তোর সাথে আজ বিয়ের ছাড়াই ফুলসজ্জা পালন করবো। তুই আমাকে চিনিস না, আমাকে দেখতে অতটা ভালো দেখা গেলে কি হবে, আমি আসলে অতটা ভালো না। বোগামের কথাগুলো শুনে কাজেও ভয় পাচ্ছিল। বোগামের লোকেরা কাজে অফিসের সামনে দাঁড়িয়েছিল যাতে করে ওর আর তের বিয়েতে কেউই বাধা না দিতে পারে। কিন্তু তে তো সিগনেচার করছেই না, কলম হাতে নিয়ে বসেছিল। তখন বোগাম থেকে আরও জোরে জোরে কয়েকটা থাপ্পড় মারে। তের গাল ফেটে গিয়েছিল, ঠোঁট ফেটে রক্ত পড়ছিল। তে কান্না করছিল। তখন তে কলমটা হাতে নিয়ে যখনই সিগনেচার করতে যাবে ঠিক ওই সময় তের গালে আরও জোরে একটা থাপ্পড় পড়ে। থাপ্পড়টা বোগাম যে পাশে ছিল ওর পাশ থেকে আসে নাই, তার উল্টো পাশ থেকে এসেছে। তে ওদিকে তাকাতেই দেখে জঙ্কুক। তোর তো সাহস কম না তে, তুই ওর কথাতে এখানে সিগনেচার করতে বসে পড়েছিস, তুই আমাকে রেখে এখানে বিয়ে করতে চলে এসেছিস। কথাটি বলে তেকে আরেকটা থাপ্পড় দিতেই তে সঙ্গে সঙ্গে জঙ্কুকের বুকের উপরে অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপর জ্ঞান ফিরতেই তে দেখে ও ওর নিজের বিছানাতেই শুয়ে আছে। তে উঠে বসে সামনের দিকে তাকাতেই দেখে জঙ্কুক চেয়ার নিয়ে ওর সামনে বসে আছে। জঙ্কুককে দেখে বোঝা যাচ্ছে ও ভীষণ রেগে আছে, ওর চোখ দুটো লাল। কি হয়েছে ভাইয়া, আপনি এভাবে রেগে আমার সামনে কেন বসে আছেন? তোকে আমি কি বলেছিলাম তে, তুই আমাকে রেখে কোথাও যেতে পারবি না। আর সেখানে তুই বোগামকে বিয়ে করার জন্য কলম হাতে নিয়েছিলি। আজ এর জন্য তোকে তো শাস্তি পেতেই হবে। জঙ্কুক কথাটা বলে ওর বেলটা খুলে যখনই তের গায়ে আঘাত করতে লাগে তখনই আরেম ওখানে চলে আসে আর জঙ্কুকের হাতটা ধরে ফেলে। সঙ্গে সঙ্গে আরেম জঙ্কুকের গালে একটা থাপ্পড় দিয়ে দেয়। তারপর আরেম জঙ্কুকের কলার শক্ত করে ধরে জঙ্কুককে বলে আর ইউ ম্যাড ইডিয়েট, তোমার এত বড় সাহস কি করে হয় তের গায়ে হাত তোলার? তোমার হাত আজকে আমি ভেঙে দেবো। কথাটি বলে আরেম জঙ্কুককে আবারও চর মারে। ঠিক তখনই ওখানে জিন চলে আসে এবং আরেমের হাত ধরে ফেলে। আরেম কি করছো তুমি এসব? এত বড় ছেলের গায়ে কেউ হাত তুলে? দিন অনেক হয়েছে, আমি অনেক সহ্য করেছি তোমার ছেলের এই সমস্ত পাগলামি, এই সমস্ত বাড়াবাড়ি আর নেওয়া যাচ্ছে না। ও কি করে তের গায়ে হাত তুলতে পারে? ওর এত বড় সাহস কি করে হলো? জঙ্কুক তোমাকে বারবার বারণ করার পরেও তুমি কেন এরকম করছো? কাল বাদে পরশু তোমাদের বিয়ে, আর এখন বাড়িতে এত অশান্তি, আমার একেবারে ভালো লাগছে না। মা, ও কি করে পারলো বোগামকে বিয়ে করার জন্য রাজি হতে? আর এক সেকেন্ড যদি আমি লেট করতাম তাহলে ও সিগনেচার করে দিত। ও কিভাবে পারে আমাকে রেখে অন্য কাউকে বিয়ে করতে? মা, তোমরা কেউই আমার কষ্টটা দেখছো না, আমার দুঃখটা বুঝতে চাচ্ছ না। আমি যদি আর একটা মিনিট দেরি করতাম তাহলে তে এতক্ষণ বোগামের হয়ে যেত। আমি কি করতাম তখন? জঙ্কুক, তাই বলে তুমি তের সাথে মিসবিহেভ করতে পারো না। তের এখানে কোনো দোষ নাই, সব দোষ বুগামের। তার শাস্তি তুমি বুগামকে অলরেডি দিয়ে দিয়েছো, তারপরে আবার এত রাগ কিসের তোমার? কথাটি বলে আরেন জঙ্কুকে হাত ধরে টানতে টানতে তের ঘর থেকে বাইরে নিয়ে যায়। তে ভয়ে কাঁপছিল আর খুব কান্না করছিল। তে তার রুমে বসে শুনতে পাচ্ছিল জঙ্কুক আর তার মামার ঝগড়া। দুজন অনেক ঝগড়া করছিল। জঙ্কুক রেগে গিয়ে ঘরে জিনিসপত্র ভাঙছিল, ভেঙে চোরমার করে ফেলছিল। প্রত্যেকটা শব্দ তের কানে আসছিল, প্রত্যেকটা জিনিস ভাঙার শব্দতে তে কেঁপে উঠছিল। তার জন্য এত কিছু হয়ে গেছে। গড অনেক হয়েছে, আমিও নিতে পারছি না, আমার পক্ষে আর সম্ভব না। আমি কিছুতেই এই সম্পর্ক অ্যাকসেপ্ট করবো না। এই কয়দিন আমি অনেকভাবে আমার মনকে শান্ত করেছি, সম্পর্কটার জন্য নিজেকে প্রস্তুত করেছি, কিন্তু না, আমি এই সাইকোর সাথে এক সেকেন্ডও থাকতে পারবো না। ওকে দেখলেই আমার ভয় হয়। আমি এখান থেকে চলে যাব, আমি এখান থেকে পালিয়ে যাব। যত তাড়াতাড়ি সম্ভব আমাকে এখান থেকে চলে যেতে হবে। আমি কোনো পাগলের সাথে সংসার করব না, আমাকে বাঁচতে হবে, আমাকে এখান থেকে পালাতে হবে। একটুর জন্য তের বোগামের সাথে বিয়ে হয়ে যাচ্ছিল। এই কথাটা জঙ্কুকের মাথায় ঘুরপাক খাচ্ছিল। সে কিছুতেই তার রাগ কন্ট্রোল করতে পারছিল না। আরেম আর জিন অনেক চেষ্টা করছিল জঙ্কুককে স্বাভাবিক করার, কিন্তু তারা কিছুতেই পারছিল না। এক পর্যায়ে জঙ্কুক এতটা প্যানিক হয়ে যায় যে সে সেন্সলেস হয়ে যায়। সে নিজের রুমে বসে কান্না করছিল। তে এই সমস্ত কিছুই জানতো না যে জঙ্কুক তার জন্য প্যানিক হয়ে সেন্সলেস হয়ে অসুস্থ হয়ে গেছে। সে তো ভাবছিল কিভাবে এই বাড়ি থেকে পালানো যায়। তখন সে তার মা বাবার কথা ভেবে অনেক কান্না করছিল। হঠাৎ করে তের মনে পড়ে যায় তের নানু তাকে একটা বক্স দিয়ে বলেছিল এটাতে তার মার জিনিসপত্র আছে। তখন তে তাড়াতাড়ি করে বক্সটা ওপেন করে দেখে তার বাবার প্রপার্টির কাগজ এবং ব্যাংকের কাগজ, তার সাথে তার মার অনেকগুলো চিঠিও আছে। একটা চিঠি খুলে তে পড়ে, তে মামুনি, আমি জানি তুমি হয়তো যখন এই চিঠিগুলো পড়বে তখন আর আমি এই পৃথিবীতেই থাকবো না। আমার অনেক ইচ্ছা ছিল তোমাকে নিজের হাতে বড় করে তোলার, তুমি বড় হবে একটু একটু করে সেটা নিজের চোখে দেখার, কিন্তু ভাগ্য আমার সঙ্গ দিচ্ছে না, আমাকে চলে যেতে হবে। কিন্তু আমি তোমার জন্য কিছুই করতে পারলাম না মা। প্রথমে তোমার বাবা চলে গেল আর এখন আমি, কিন্তু আমি চলে যাওয়ার আগে তোমার জন্য কিছু রেখে যেতে চেয়েছিলাম। এই বক্সের মধ্যে তোমার বাবার সমস্ত প্রপার্টির কাগজ আছে, সমস্ত ব্যাংক ব্যালেন্সের কাগজ আছে, তার সাথে ঠিকানাও আছে। জীবনে যদি তোমার কখনো মনে হয় এইগুলোর তোমার প্রয়োজন তাহলে অবশ্যই তুমি এগুলো ইউজ করো। আর হ্যাঁ, ভালো থেকো আর পারলে আমাদেরকে ক্ষমা করে দিও। এতটা দুঃখের মাঝে, এতটা কষ্টের মাঝে এক টুকরো আশার আলো দেখতে পেল তে। সে সিদ্ধান্ত নিয়েছে সে আর এখানে থাকবে না, না বোগামের হয়ে না জঙ্কুকের হয়ে। আজ তার মনটা একেবারে ভেঙে গেছে। বাহিরেও শান্তি নাই, ঘরেও শান্তি নাই। সে এতটা অশান্তির মধ্যে জীবনযাপন করতে চায় না। সারা রাত বসে বসে এগুলোই ভাবছিল। তে আর সকাল হওয়ার জন্য অপেক্ষাই করে না। দিনের আলো ফোটার আগে সে বাসা থেকে বের হওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। তার খুব ইচ্ছে করছিল নানুমণিকে একবার দেখে আসতে, কিন্তু সে জানে যদি সে তার নানুমণির কাছে যায় তাহলে সে এই বাসা থেকে বের হতে পারবে না।
তে রওনা হয়ে যায়। গন্তব্য অনেক দূর, তার পিতৃভূমি। এদিকে সবাই রাতে জঙ্কুককে নিয়ে এতটা ব্যস্ত ছিল যে তারা ঘুমাতে ঘুমাতে অনেক রাত হয়ে যায়। সেই জন্য সকালে কারোরই ঘুম ভাঙে নাই। হঠাৎ করে নিজের পায়ে কারো স্পর্শ পেতে তে যেন তার ধ্যান থেকে ফিরে আসে, তার ভাবনা জগৎ থেকে ফিরে আসে। তে আস্তে করে চোখ খুলে দেখে জঙ্কুক ওর পায়ে মেডিসিন লাগিয়ে দিচ্ছে। তে আবারও চোখ বন্ধ করে ফেলে। তে চোখ বন্ধ করে মনে মনে বলে, জঙ্কুক ভাইয়া, আপনি আসলেই সাইকো। নিজের হাতে কিছুক্ষণ আগে আমাকে এইভাবে আঘাত করলেন, আর এখন আঘাতের জায়গায় মলম লাগাতে এসেছেন। আমি সত্যি আপনাকে বুঝতে পারছি না আমার কি করা উচিত। এই জীবনে মৃত্যু ছাড়া আপনার কাছ থেকে আমাকে কেউ আলাদা করতে পারবে না, এটা এতদিনে আমি খুব ভালোই বুঝে গেছি। এই 3 বছরে 6টা স্থান পরিবর্তন করেছি শুধু আপনার জন্য। আপনি কিভাবে আমার গন্ধ শুকে শুকে কোথায় আছি সেটা টের পেয়ে যান। জঙ্কুক ভাইয়া, আমার পক্ষে আর পালানো সম্ভব না। আমি আর পারবো না পালাতে। আমি হেরে গেছি আপনার কাছে। আমি স্যারেন্ডার করতে চাই জঙ্কুক ভাইয়া, প্লিজ আমাকে একটু সময় দিন। তে চোখ বন্ধ করে মনে মনে কথাগুলো বলছিল। হঠাৎ করেই তে অনুভব করে তার পেছন দিক দিয়ে কেউ তাকে জড়িয়ে ধরেছে। তে ঠিক বুঝতে পেরেছে এটা কার কাজ। জঙ্কুক তাকে পেছন দিক দিয়ে শক্ত করে জড়িয়ে নিজের সাথে মিশিয়ে রেখেছে। জঙ্কুক তের চুলের মধ্যে তার মুখ গুজে দিয়েছে আর ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। তে কিছুই বলছে না, সে কিছুই বলতে চায় না। সে আর পারছে না পালাতে, আর পালাতেও চায় না। সে তার জঙ্কুক ভাইয়ের কাছে স্যালেন্ডার করতে চায়। সে চুপ করে আছে, চুপ করে চোখ বন্ধ করে রেখেছে। কিছুক্ষণ পর তে অনুভব করছে তার ঘাড়টা একটু ভেজা ভেজা লাগছে। সে ঠিক বুঝতে পারছে জঙ্কুক কান্না করছে। তের ঘাড়ে ভেজা ভেজা অনুভব হতেই তে একটু মুভ করে। তখন জঙ্কুক তেকে বলে, প্লিজ প্লিজ চান পাখি, একটু নড়িস না। আমি 3টা বছর ধরে ঘুমাই না, আজ আমি একটু শান্তিতে ঘুমাতে চাই। প্লিজ একটু নড়বি না, আমাকে ঘুমাতে দে। কথাটি বলে জঙ্কুক তের ঘাড় থেকে চুলগুলো সরায় এবং তের ঘাড়ে একটা কিস করে আর একটা বাইট করে। তে কিছুই বলে না, সে চুপ করে চোখ বন্ধ করে শুয়েছিল। তারপর জঙ্কুক তেকে নিজের দিকে ঘোরায়। তের চোখ বন্ধ ছিল কিন্তু তের চোখ দিয়ে পানি পড়ছিল। জঙ্কুক নিজের হাত দিয়ে তের চোখের পানি মুছে দেয়। তারপরে তের কপালে একটা কিস করে আর তেকে বলে, প্লিজ চান পাখি, আমাকে রেখে আর পালাস না। আমি তোর পিছনে ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে গেছি। এবার যদি তুই আমাকে রেখে কোথাও চলে যাস তাহলে আমি নির্ঘাত মরে যাব। আমি তোর সাথে বাঁচতে চাই, আমি তোকে ছাড়া বাঁচতে চাই না। আমি তোর সাথে একসাথে জীবন কাটাতে চাই। কথাটি বলে জঙ্কুক তের চোখে কিস করে। তারপর জঙ্কুক তের ঠোঁটের দিকে তাকিয়ে দেখে ঠোঁট দুটো কাঁপছিল। এত লোভনীয় ছিল ঠোঁট দুটো, সে কিছুতেই তের ঠোঁট এড়াতে পারছিল না। সঙ্গে সঙ্গেই